Booth FM. The night comes alive with Grameenphone. ঘড়িতে সময় রাত 11টা বেজে 59 শুনছেন সব সময় রেডিও ফুর্তি 88 FM। আমি রাসেল আছির সাথে, আমার সাথে রয়েছে মাসুম ভাই এবং আজকের অতিথিরা। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএম। এবং ভূত এফএম এর শুরুতেই আপনাদের সবাইকে যে কথাটা জানিয়ে দিতে চাই সেটা হচ্ছে যে আজকে আমাদের অতিথির লিস্টটা অনেক বড়। আপনারা যারা দেখতে চান তারা চলে যান www.facebook.com/bhutfm.russell। সেখানে গেলে আপনি ছবি পেয়ে যাবেন, আজকে যারা অংশ নেবেন তাদের ছবি। এবং তারা সবাই যে ঢাকা থেকে এসছেন এমন না, কেউ খুলনা থেকে এসছেন, কেউ বিভিন্ন জায়গা থেকে এসছেন। সেটা আমরা যখন ঘটনা শুনবো তখন আস্তে আস্তে জানতে পারবো। আর সেই সাথে আমাদের সব মিলিয়ে আজকে গ্রামের ঘটনা আপনারা যারা শুনতে চান, প্রচুর গ্রামের ঘটনা রয়েছে, মেডিকেলের ঘটনা রয়েছে, আরো অনেক কিছু রয়েছে। সেগুলো একে একে আমরা সবাই শুনবো। এবং পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে পাঠানো ইমেইলও আমাদের সাথে রয়েছে, যদি সময় পাই সেটাও পড়ব। ইচ্ছা আছে একটা ফোন কল নেয়ার, যদি সেটা সম্ভব হয় তাহলে নেব। তো শুরু করছি আজকের ভূত এফএম। এবং আমাদের আরো একটা পেজ www.facebook.com/radio.furti, সেখানে গিয়েও আপনি দেখতে পারেন আমাদের পোস্টটা RADIOFOORTI ফুর্তি radio.furti। এইখানে গিয়ে আপনি পোস্টে আমাদের দুটো যে পেজের নাম বললাম সেই দুটো পেজে গিয়ে আপনি লাইক দিতে পারেন, কমেন্ট করতে পারেন, শেয়ার দিতে পারেন, ইনভাইট করতে পারেন আপনাদের ফ্রেন্ডদেরকে এই পেজের জন্য। তো যাই হোক, শুরু করছি প্রথম ঘটনা। আর যারা ঘটনা পাঠাতে চান তাদেরকে বলি যে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhutfm@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ শেয়ার করতে পারেন। তো আজকে শুরু করতে চাই একটা ইমেইল দিয়ে। এবং এবছরের নিয়মই হচ্ছে ইমেইল দিয়ে ঘটনা শুরু, ভূত এফএম শুরু। তো ইমেইলের ঘটনায় সরাসরি চলে যাচ্ছি। আমি যেভাবে লিখেছেন সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। জানি আপনি সবসময় ভালোর দলে, তাই জিজ্ঞেস করলাম না। আমি হামিম, খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট সিভিলের ছাত্র। পড়াশোনায় ব্যস্ত থাকার কারণে স্টুডিওতে আসা সম্ভব নয়, তাই আমি চাই আমার ঘটনাটি আপনি পড়ে শোনান। সরাসরি আমার ঘটনায় চলে যাই। এই ঘটনাটি ঘটে আমার এক শ্রদ্ধেয় শিক্ষকের সাথে। আমি তখন নবম শ্রেণীর ছাত্র। এক রাতে উনি ওনার এক আত্মীয়র অসুস্থতার সংবাদ পেয়ে আত্মীয়র বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। তখন রাত প্রায় 8টা। দ্রুত যাওয়ার জন্য তার বাইসাইকেল নিয়ে সংক্ষিপ্ত রাস্তা তিনি বেছে নেন। আমি আগে রাস্তার কিছুটা বর্ণনা দেই। রাস্তা ছিল বড় একটা বাগানের মধ্য দিয়ে। রাস্তা দিয়ে কিছু দূর যাওয়ার পর ডান দিকে শিব মন্দির, তার পাশেই তার কাটা গেট দিয়ে ঘেরা একটি আম বাগান। বাগানের ঠিক বিপরীতে ছিল একটি বড় দিঘি। শিব মন্দির পার হওয়ার পর থেকেই ওনার মনের ভেতরে একটা অস্বস্তির সৃষ্টি হয়। আম বাগান পার হওয়ার পরই ডান পাশে আছে বেশ কয়েকটি পুরনো বট গাছ এবং তারপর রাস্তাটা বামে মোড় নেয়। ঠিক ওই মোড়টি পার হওয়ার সময় তার বাইসাইকেলের নিচে একটি বড় সাপের মৃত্যু ঘটে। তিনি সাপটিকে লক্ষ্য করে চিনতে পারেন, কারণ ওই সাপ ছিল সেই সাপ যেটিকে তিনি তার আশেপাশেই প্রায় দেখতে পেতেন। বলে রাখা ভালো, স্যারের ছিল তুলা রাশি। তিনি কিছুটা আশ্চর্য হন, অবাক হয়ে যান, কিন্তু ব্যস্ততার কারণে তিনি আবার চলতে শুরু করেন। ওখান থেকে কিছু দূর যাওয়ার পরেই খ্রিস্টিয়ানদের একটা কবরস্থান রয়েছে এবং বলে রাখা ভালো যে কবরস্থানের পাশে ছিল লম্বা একটি বাঁশঝাড়। উনি কবরস্থানটি পার হওয়ার সময় খেয়াল করেন যে ভয়ানক কণ্ঠে কে যেন হাসছে এবং করুণ সুরে পাখি জাতীয় কোনো প্রাণী ডাকছে। তিনি সামান্য ভয় পাওয়ার কারণে পেছনে না তাকিয়ে দ্রুত সাইকেল চালিয়ে সামনে চলে যান। তার আত্মীয়র বাড়িতে কাজ শেষ করতে করতে অনেক রাত হয়। পরবর্তী দিন ওনার স্কুল থাকায় উনি ওই রাতে বাড়ি ফেরার সিদ্ধান্ত নেন। তখন
রাত প্রায় 11:30। চারিদিক নিস্তব্ধ। রীতিমতো তিনি তার সাইকেল চালিয়ে যাচ্ছিলেন। যখন কবরস্থানের কাছে পৌঁছলেন তখন তিনি ওই মৃত সাপটিকে আবার দেখতে পেলেন, যদিও তিনি মৃত সাপটিকে আসার সময় ওই স্থান থেকে অনেকটা দূরে বটগাছের কাছে মৃত অবস্থায় দেখেছিলেন। তখন রীতিমতো অবাক হন, মনে মনে ভাবতে লাগলেন এ কি করে সম্ভব। যখন তিনি কবরস্থান পার হচ্ছিলেন এবং তখন তিনি আবারও শুনতে পান সেই করুণ সুর, সেই কান্না, এবং তাকে যেন আরো কেউ পেছন থেকে ডাকছিল। তিনি দ্রুত সাইকেল চালানোর চেষ্টা করেন, কিন্তু ব্যর্থ হন। তিনি বুঝতে পারেন যে সাইকেলটা হঠাৎ করে অনেক ভারী হয়ে গেছে। তিনি ফিল করেন যে তার সাইকেলের পেছনে কেউ আছে। তিনি ভয় পেয়ে আরো জোরে সাইকেল চালাতে চেষ্টা করেন, কিন্তু বুঝতে পারলেন তার সাইকেল সেভাবে জোরে চলছে না। এভাবেই শিব মন্দিরের কাছাকাছি আসার পর ঝাঁকুনি দিয়ে সাইকেল সহ তিনি মাটিতে পড়ে যান। তখনই পেছনের দিকে তাকিয়ে দেখেন খুব কুৎসিত, বিভৎস, কালো চেহারার লম্বা একজন তার কাটা ঘেরা ডিঙিয়ে পার হচ্ছে। বলে রাখা ভালো, তার ঘেরা সেই জায়গাটি 5-7 ফিট উঁচু ছিল। তিনি ডানে তাকিয়ে দেখেন একটা সাদা মাথাবিহীন ঘোড়া খুব দ্রুত বেগে তার দিকে এগিয়ে আসছে, কিন্তু তার মনে হলো ঘোড়াটি যেন মন্দির সংলগ্ন, মন্দিরটি ক্রস করার সাহস পেল না এবং ঘোড়াটি মন্দিরের একটু দূরে অদৃশ্য হয়ে গেল। তিনি খুব ভালোভাবে ঘোড়াটি দেখতে পান, কারণ সাদা ঘোড়াটির গা থেকে সাদা আলোর জ্যোতি বের হচ্ছিল। ঘোড়াটি চলে যাওয়ার পর ঘোড়াটির ফেলে যাওয়া ঠান্ডা বাতাস তিনি তার গায়ে অনুভব করলেন। এই দৃশ্যের পর তিনি আর সেখানে স্থির থাকতে পারলেন না। তিনি সাইকেল ফেলে প্রাণপণে ছুটতে শুরু করলেন এবং বাড়ি পৌঁছেই অজ্ঞান হয়ে গেলেন। পরের দিন তার জ্ঞান ফেরার পর তার কাছ থেকে আমরা পুরো ঘটনাটি জানতে পারি। কিন্তু দুঃখজনক হলেও সত্য, স্যার প্রায় 1 মাস জ্বরে ভোগার পর মারা যান। একটা কথা বলা জরুরি, মৃত্যুর আগে স্যার খুব শুকিয়ে গিয়েছিলেন এবং তার গায়ের রং খুবই কালো হয়ে গিয়েছিল। এই ছিল আমার ঘটনা, যার ব্যাখ্যা আমি আজও পেলাম না। যদি ভালো লাগে তবে পড়ে শোনাবেন, আশা করি সবার ভালো লাগবে। আমার কাছে আরো ঘটনা আছে, পরে পাঠাবো। তো আপনার ঘটনার অপেক্ষায় থাকলাম। চলে যাচ্ছি আমাদের প্রথম অতিথির কাছে। আপনি কোথা থেকে এসেছেন, আপনার নামটাকে একটু প্লিজ বলবেন। হ্যালো লিসেনার্স, আমি তানজিম লিমন, খুলনা থেকে আসছি। ওকে, তো তানজিম লিমন আমাদের একটা অনেক বড় অডিও ক্লিপ পাঠিয়েছিলেন, অনেক বড়। তো সেই অডিও ক্লিপটা এত বড়ভাবে এই গল্পটা শোনার চাইতে আমি ভেবেছিলাম তার কাছ থেকে যদি ঘটনাটি তার মুখ থেকে শুনতে পেতাম তাহলে অনেক ভালো হতো। তো আমি জাস্ট ওনাকে ফোন করি, উনিও বলছিলেন যে উনি ঢাকায় আসবেন যদি আমরা ডাকি। তো আমরা ফোন করলাম এবং ফোন করে তাকে ঢাকা ইনভাইট করতেই তিনি চলে আসলেন। থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক লম্বা একটা রাস্তা পার হয়ে আপনি এসেছেন, এন্ড আসার সময় নিশ্চয়ই ভালো ছিলেন এবং জার্নি নিশ্চয়ই ভালো ছিল। ওকে, তো আমরা ঘটনায় চলে যাব। আমি যে ঘটনাটা শেয়ার করতে চাচ্ছি এটা আজ থেকে 34 বছর আগে ঘটে যাওয়া একটা ঘটনা। ঘটনাটা ঘটেছিল বাগেরহাট জেলার ফকিরহাট থানার একটা প্রত্যন্ত গ্রামে। আচ্ছা। তো ঘটনার শুরুতে I would like to give thanks to Sumaya Kabir Priya because of her inspiration I share this incident to you, and also thanks to my friend Rofik Molla for coming with me. তো চলে যাচ্ছি আমি সরাসরি ঘটনাতে। আমার নানারা হলেন 2 ভাই। তো যিনি বড় তিনি হলেন আমার নানা এবং তার ছোট ভাই যাকে নিয়ে ঘটনাটা ঘটছে। তো কোনো একটা অকেশনে আমার নানা শ্বশুর বাড়ি থেকে তাকে ইনভাইট করা হয় এবং নানুকে সঙ্গে করে নিয়ে তার শ্বশুর বাড়িতে বেড়াতে যায়। তো যেদিন বেড়াতে যায় তার পরের দিন সকালবেলা প্রকৃতিটাকে সাড়া দিতে সে রাস্তার অপোজিটে একটা গাছ, ওই গাছের নিচে বসে। তো ওই জায়গাটা ছিল একটা পবিত্র জায়গা, যেটাকে গ্রামের সর্বসাধারণ সবাই গাজীকালু থান নামে জানে এবং প্রতি বছর একটা নির্দিষ্ট সময়ে এলাকার মানুষের উদ্যোগে ওইখানে সিন্নি বিতরণ করা হয়। আচ্ছা। তো যখন আমার নানা ওইখানে প্রকৃতিটাকে সাড়া দেওয়ার জন্য বসছিল তখন তার শাশুড়ি এটা দেখতে পায় এবং পরবর্তীতে আমার নানুকে ডেকে বলে যে আমি তো জামাইকে ওইখানে বসতে দেখলাম, সে তো জায়গাটা অপবিত্র করে ফেলছে, তো তুমি তাকে বলো
যে এর জন্য অনুতপ্ত হতে এবং ক্ষমা প্রার্থনা করতে, এবং পরবর্তী যাতে এই ধরনের ঘটনা সে আর না করে তাকে একটু সতর্ক করে দাও। যথারীতি নানু নানাকে ডেকে এটা বলে যে তুমি কি ওই জায়গাটাতে বসছিলা, তো ওইটা তো একটা পবিত্র জায়গা, তুমি হয়তো জানতা না, তো এটার জন্য তুমি অনুতপ্ত হও এবং পরবর্তীতে এই ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় সেদিকে খেয়াল রেখো। তো এটা বলার পর নানা একরোখা এবং জিদি প্রকৃতির লোক ছিল এবং সেই ধরনের কথা বিশ্বাস করত মানে তিনি তেমন পাত্তা দিলেন না। পাত্তা এই ঘটনাটা খুব চমৎকার, মূল ঘটনা শুরু হবে এখনই। জি। তো তখন নানা যেটা করলো, যে সে যেটা বললো যে আমি এখন তো এটা করলামই এবং পরবর্তীতে যে কয়টা দিন আমি তোমাদের বাড়িতে থাকবো আমি এটা করব, দেখি আমি দেখতে চাই যে কি হয়। তো এরপর হচ্ছে আরো 4 দিন ছিল এবং সে একই ঘটনা পুনরাবৃত্তি করলো। পরবর্তীতে সে যখন বাড়িতে চলে আসলো এবং ওই পরের দিন রাতে যাত্রাপালা শোনার জন্য তাদের যে গ্রাম, তাই গ্রাম থেকে কয়েকটা গ্রাম পরে সে যাত্রাপালা শুনতে যায়। ওইখান থেকে যখন ফিরে তখন রাত প্রায় 2:30 কি 3টা। এই সময়টাতে আমবাগান নামে একটা জায়গা আছে যেটা খুব হন্টেড একটা প্লেস। ওই আমবাগানে একটা বর্ণনা না দিলেই নয় যে আমবাগান এবং তার পাশ দিয়ে একটা সরু রাস্তা চলে গেছে, তার পাশে একটা ফাঁকা বিল। 1.5 থেকে 2 কিলোমিটারের মধ্যে কোনো ধরনের কোনো বাড়ি ঘর নাই। তো নানা যখন আমবাগানের মাঝামাঝি, তখন তার মনে হচ্ছে যে কেউ তাকে অনুসরণ করে পিছে হেঁটে আসতেছে এবং সে রীতিমতো পায়ের শব্দটাও শুনতে পাচ্ছে। তো নানা ভাবলো যেহেতু পিছে থেকে কেউ একজন হেঁটে আসতেছে, তো আমি ওয়েট করি, উনি আসুক, একসঙ্গে আমরা যাই। উনিও দূর থেকে সে দেখতে পাইছে যে একজন মানুষ হেঁটে আসতেছে। তো এটা ভাবতে ভাবতে উনি হঠাৎ বিড়ি, ওনার কাছে বিড়ি ছিল, উনি ওটা ধরালো। ধরানোর পর যেটা হলো যে উনি হঠাৎ করে দেখলেন যে তিনি যাকে দেখতে পাইছেন কিছুটা দূরে, তাকে আর দেখা যাচ্ছে না এবং যে শব্দটা উনি পায়ের শব্দ শুনতে পাচ্ছিলেন সেটাও তিনি শুনতে পাচ্ছেন না। তখন উনি বুঝতে পারলেন যে সামথিং রং এবং উনি ওইখান থেকে মানে দ্রুত হাঁটা শুরু করলেন। যখনই দ্রুত হাঁটতে শুরু করছেন তখন মনে হচ্ছে যে ওই শব্দটা তার আরো কাছে চলে আসতেছে এবং এক পর্যায়ে সে রীতিমতো দৌড়াতে শুরু করছে। যখন দৌড়াতে শুরু করছে তখন মনে হচ্ছে যে পিছের থেকে ঝড়, প্রচন্ড ঝড় শুরু হলো এবং তার দিকে ধেয়ে আসতেছে ঝড়টা। উনি একবার পিছে ফিরে দেখে যে শাড়ি পরা একজন বয়স্ক মহিলা, যার ফেসটা বোঝা যাচ্ছে অস্পষ্টভাবে, উনি ওনার দিকে তাকায় খুব উচ্চস্বরে হাসতেছে এবং মনে হচ্ছে যে সে ভেসে ভেসে নানাকে ধরার চেষ্টা করতেছে। তো উনি এটা ঘটার পর উনি দৌড়ায় চলে যায় এবং কিছুটা দূর যাওয়ার পর দেখে যে একটা আলো জ্বলতেছে একটা বাড়িতে। ওই বাড়িতে যে অনেক জোর চিৎকার করে অজ্ঞান হয়ে যায়। এবং পরবর্তীতে যখন সেন্স আসে তাদের এই ঘটনাটা খুলে বলে এবং ওই রাতে সে ওইখানে অবস্থান করে। পরের দিন সকালবেলা নানাকে তারা যে পৌঁছায় দিয়ে আসে বাড়িতে, তার বাড়িতে পৌঁছায় দিয়ে আসে। এরপর উনি অসুস্থ হয়ে পড়ে, জ্বর হয়। 3-4 দিন পর যখন উনি সুস্থ হলো তখন ভাবতেছে যে অনেকদিন তো আমার খেতে যাওয়া হয় না, পরিচর্যা করা হয় না। উনি একটা সবজি ক্ষেত ছিল, ওনাদের বাড়ির পর হচ্ছে একটা বেত বাগানের পর হচ্ছে ওনার সবজি ক্ষেতটা। তো উনি 9:30 কি 10টার দিকে ওই ওনার সবজি খেতে যায় পরিচর্যা করার উদ্দেশ্যে। তো উনি যখন গেছে তখন সবকিছুই ঠিকঠাক স্বাভাবিক ছিল। কিছুটা সময় পর উনি দেখতে পাইলো যে ওনার সামনে থেকে একজন মহিলা সাদা শাড়ি পরা ক্রস করে পিছের দিকে চলে গেল এবং তার গোমটা টানা ছিল। তো নানা মানে কয়েকবার ওনাকে পিছে ফিরে তাকায় দেখার চেষ্টা করছে যে মহিলাটা পরিচিত কিনা। ওনার কাছে অপরিচিত মনে হয়েছে মহিলাটাকে। তো এরপর কিছুটা সময় পর আবার যখন উনি পিছে ফিরছে তখন দেখে যে ওই মহিলাটা ওনার সবজি ক্ষেতের মধ্যে এসে পুরো সবজি ক্ষেতটা পায়ে মারাচ্ছে। মানে বিষয়টা এরকম যে উনি সবজি ক্ষেতটা নষ্ট করার চেষ্টা করতেছে। তখন নানা খুব রাগান্বিত হয়ে যায় এবং মানে খুব শাউট করে যে আপনি কেন এটা করতেছেন, আপনি দেখতে পাচ্ছেন না যে আমার সবজি ক্ষেতটা নষ্ট হয়ে যাচ্ছে, আপনি এইভাবে পারছেন কেন? তখন ওই মহিলা কোনো মানে কর্ণপাতই করে না, সে তার মতো করে পুরো সবজি ক্ষেতের মধ্যে পাইচারি করতেছে। এটা ঘটার পর নানা ওইখান থেকে উঠে চলে আসে এবং ওনাকে মানে ধমক দেওয়ার উদ্দেশ্যে খুব কাছে যখন আসে তখন ওই মহিলাটা খুব ভয়ঙ্কর ভাবে হেসে ওঠে এবং এটাতে উনি প্রচন্ড ভয় পায় এবং যখন ওনার মাথা থেকে গোমটাটা তুলে নেয় তখন যে বিভৎস চেহারা, এটা ওনার মনে এতটাই দাগ কাটে যে উনি ওইখানেই সেন্সলেস হয়ে যায়। তো সকাল গড়ায় বিকাল হয়ে গেছে, সন্ধ্যা হয়ে যাচ্ছে, কিন্তু নানা আর বাড়িতে ফিরে আসে না। তখন বাড়িতেও কোনো পুরুষ লোক ছিল না এবং নানু খুব পদ্মাশীল একটা মহিলা ছিল, সে যে যাবে দেখতে এই অনুমতিটাও তার ছিল না। যখন সন্ধ্যার দিকে বড় নানা বাড়িতে ফিরে আসছে তখন বলতেছে যে দাদা আমি তো
আপনার ছোট ভাই সেই সকালে চলে গেছে, তো এখন সন্ধ্যা হয়ে গেল, এখন তো আসে নাই, আপনি কি একটু দেখবেন? তো নানা যায় দেখতে, যে দেখে যে নানা ওইখানে, ছোট নানা, উনি অজ্ঞান হয়ে পড়ে আছে এবং ওনার নাক থেকে রক্ত বের হচ্ছে, এবং একজন কুস্তিগির কুস্তি লড়ার পর যে শব্দটা বের হয় ওরকম একটা শব্দ করতেছে। আচ্ছা। পরবর্তীতে ওনাকে ওইখান থেকে ক্ষেত থেকে বাড়িতে নিয়ে আসা হয় এবং হুজুর ডেকে ওনাকে করা হয়, সেবা দেওয়ার চেষ্টা করা হয়, এবং উনি স্বাভাবিক হওয়ার পর এই ঘটনাটা শেয়ার করে যে আমি এটা দেখছি। ওই দিন রাত থেকে সে একটা অদ্ভুত স্বপ্ন দেখতে শুরু করে। সেটা হলো যে দুজন লোক, গাজী এবং কালু, বলছে যে আমি গাজী এবং আমার ভাই কালু, তুমি আমাদের পবিত্র জায়গাটা অপবিত্র করছো, তো এর জন্য শাস্তি স্বরূপ তোমার 12 দিনের জন্য গাজীর গীত গাইতে যাইতে হবে। আচ্ছা। তো আমি একটু এক্সপ্লেন করি। গাজীর 12 দিনের জন্য ফার্স্ট টাইম। তো এক্সপ্লেন করি, গাজীর গীত হলো আপনার গাজী এবং কালু এই যে পীর, সর্বসাধারণ তাদের পীর নামে জানে, কিন্তু প্রকৃতপক্ষে এনারা হচ্ছে জিনের বংশধর, কিন্তু মানুষ রূপে মানব সেবায় নিজেদের নিয়োজিত করছে। আচ্ছা। যার কারণে সর্বসাধারণ তাদের পীর আমি চিনে থাকে। আচ্ছা। তো বলছে যে তুমি আমাদের জায়গাটা অপবিত্র করছো, সুতরাং শাস্তি স্বরূপ তোমার 12 দিনের জন্য যেতে হবে। স্বপ্নের মধ্যে। এবং বলা হচ্ছে ঘটনা শুরু হলো কেবল। হ্যাঁ, এখান থেকে হচ্ছে ঘটনার শুরু। তো তখন নানা সকালবেলা ঘুম থেকে উঠে নানুকে বলছে যে আমি কিছু একটা স্বপ্ন দেখছি, আমি তোমাকে বলতে চাচ্ছি, কিন্তু আমি ঠিক মনে করতে পারতেছি না যে আমি কি দেখছি। দ্বিতীয় দিনও ওই একই ধরনের স্বপ্ন। তো এখন বলা হচ্ছে যে তুমি এটাতে গুরুত্ব দিচ্ছ না, তোমার 12 দিনের জন্য না, তোমার 12 মাসের জন্য যেতে হবে। আচ্ছা। সেকেন্ড নাইট সে স্বপ্নে এটা দেখতেছে। তো যথারীতি ওটাও পরের দিন নানা মনে করে যে বলবে নানুকে, সেটা সে বলতে পারতেছিল না। তৃতীয় দিন একই রকম স্বপ্ন দেখলো, কিন্তু আজ বলল যে তুমি কোনো গুরুত্ব দিচ্ছ না, আমাদের বারবারই হেয় প্রতিপন্ন করতেছো, তোমার শাস্তি স্বরূপ এখন 12 বছরের জন্য যেতে হবে। আচ্ছা। গাজীর গীত গাওয়ার জন্য কোন একটা দলের সাথে অন্তর্ভুক্ত হয়ে পুরো দেশব্যাপী এই গাজীর গীতটা তার গাইতে হবে। তো ওই দিন নানা রিয়াক্ট করে ফেলছে যে স্বপ্নের মধ্যেই, যে আমি কি ফকিরনি, আমি এখন গাজীর গীত গাইতে যাব, আমার কি বাবার কোনো ধন সম্পদ নাই, আমি কেন এটা করতে যাব, আমি এটা পারবো না। তো সকালবেলা হচ্ছে নানার এটা মনে ছিল, এবং ওই দিন আমার যে বড় নানা, আমার নানু, আমার নিজের যে নানু এবং ছোট নানুর সামনে এই ঘটনাটা বলছে যে আমি তো দাদা এই স্বপ্নটাই 3 দিন যাবত দেখতেছি, তো গতকাল তো আমি স্বপ্নের মধ্যে এটা বলে ফেলছি। তো বড় নানাও এটা পাত্তা দেয়নি এবং হেসে উড়ায় দিচ্ছে যে তুমি কি অদ্ভুত স্বপ্ন দেখা শুরু করলা, এটা কোনো স্বপ্ন হলো? তো এরপর যেটা হলো যে তার 3-4 দিন পর থেকে নানা মিসবিহেভ শুরু করলো নানুর সঙ্গে এবং সবার সঙ্গে। সে কি জানি একা একা চুপচাপ আনমনা ভাবতে থাকে, কারোর সঙ্গে খুব একটা কথা বলে না, ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করে না, মানে ব্যাপারটা অসহ্যর পর্যায়ে চলে যাচ্ছিল। তো যেটা হলো যে এর আরো 2-1 দিন পর হঠাৎ করে নানা নিরুদ্দেশ, তাকে আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। পুরো গ্রামবাসী এবং পরিচিত আত্মীয় স্বজন সবাই সাধ্যমতো সব জায়গাতে খোঁজাখুঁজি করলো, কিন্তু নানার কোনো ধরনের কোনো সন্ধান পাওয়া গেল না। এমতো অবস্থায় ওই গ্রামের একজন বৃদ্ধ লোক, সে বলল আমার নানাকে যে শফির উদ্দিন, তুমি একটা কাজ করো, যশোর গাজীপুর নামে একটা জায়গা আছে, ওখানে একজন পীর আছে, তুমি ওই পীরের শরণাপন্ন হও, উনি হয়তো তোমাকে একটা প্রপারলি গাইডলাইন দিতে পারে। এবং এই কথা শোনার পর নানা, আমার ছোট নানু এবং গ্রাম্য প্রতিবেশী আরো 2 জন সেই যশোর পীর সাহেবের সঙ্গে দেখা করতে যায়। তো এখানে একটা মজার ব্যাপার হচ্ছে, যখনই নানু, নানা এবং ওই 2 জন প্রতিবেশী ওই পীর সাহেবের বাড়ির মধ্যে পা রাখছে, তখন ওই পীর সাহেব বলে উঠছে যে কি ফকিয়ার থেকে আঞ্জুমান আসতো, তোমার স্বামী হারায় গেছে এই উদ্দেশ্যে। সবাই তো আশ্চর্য যে এটা কিভাবে সম্ভব, উনি কিভাবে এটা জানবে। তো ওই পীরের একটু বর্ণনা দিই, উনি হচ্ছে মানে সমস্ত শরীরে প্রচন্ড রকম ঘা পাঁচটা, চুলকানি এত পরিমাণ যে দেখলে ঘৃণা লাগে। তো যাই হোক, উনি হচ্ছে কারোর সঙ্গে নিজের ফেসটা দেখাতো না, ফেসটা আর কি পায়ের মধ্যে মানে হাঁটুর মধ্যে মাথাটা ঢুকায় কথা বলতো। তো এরপর যেটা হলো যে বলছে যে আমি তোমাকে 3টা কাঁঠালের পাতা দিচ্ছি, তুমি এই কাঁঠালের পাতা 3টা, একটা যাওয়ার সময় রূপসা নদীতে ফেলে যাবা, আরেকটা তুমি ভৈরবনাথ নদীতে ফেলবা, তৃতীয় যে কাঁঠালের পাতাটা এটার সঙ্গে একটা ঢিল বেঁধে পুকুরে এই প্রান্ত থেকে যতটা দূরে সম্ভব ছুঁড়ে মারবা। যতটা দূরে যাবে তুমি তাকে, তোমার হাজবেন্ডকে তত তাড়াতাড়ি খুঁজে পাবা।
তো এই ডিল ছোড়ার পরের দিন ফকিরহাট বাজারে ওই গ্রামেরই একজন আবিষ্কার করে নানাকে, যে রাস্তার পাশে সে শুয়ে আছে এবং শরীরটা অনেক ময়লা নোংরা, মানে ঠিক বদ্ধ পাগল বলতে যেটা বোঝায় সেরকম একটা গেটআপে সে শুয়েছিল। তো এখান থেকে তাকে নিয়ে আসা হয় বাড়িতে, এবং বাড়িতে নিয়ে আসার পর ওনাকে জিজ্ঞাসা করা হয় যে কেন তুমি কোথায় গেছিলা, তোমায় আমরা খুঁজে পাচ্ছিলাম না কেন। কিন্তু তিনি এর কোনো সদুত্তর দেয় না, চুপচাপ থাকে এবং কি জানি একটা ভাবনার মধ্যে উনি থাকে। তো এরপর যেটা হলো যে যেদিন নিয়ে আসছে তার পরের দিন আবার উনি আবার মিসিং হয়, মানে হঠাৎ করে নিরুদ্দেশ, আবার খোঁজাখুঁজি শুরু, কিন্তু ওনাকে আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তো উপায়ন্ত না দেখে আবারও নানা সেই পীরের সান্নিধ্যে তার কাছে যায়, যে বলে যে আমার ভাইকে তো পাইছিলাম, তো উনি তো আবার মিসিং হয়েছে, তো আমি এখন কি করতে পারি। তো তখন বলতেছে যে দেখো, ও তো গাজী কালুকে অসম্মান করছে, যার জন্য শাস্তি স্বরূপ ওর সঙ্গে এমনটা হচ্ছে। তো আমি তোমাকে যে তদবিরটা দিচ্ছি তুমি এটা সঙ্গে করে নিয়ে যাও, এবং আজকে তোমরা যখন রওনা দিবা আমার এখান থেকে, যখন ব্যাক করবা তোমাদের বাড়িতে, তখন মাঝ রাস্তাতে গেলেই তুমি তোমার ভাইকে পাবা, এবং তার কিছুটা দূরে একটা মসজিদ থাকবে, মসজিদ থেকে একটা কালো লোক বের হবে এবং অদ্ভুত দেখতে, ভয়ানক চেহারা, উনি প্রায় 8 থেকে 10 ফুট 10 ইঞ্চি লম্বা হবে, এবং চুলগুলা কোড়া কোড়া হবে এবং বোবা থাকবে, গায়ের রংটা সম্পূর্ণ কালো থাকবে। কিন্তু ওকে দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ হচ্ছে ও তোমাদের কোনো ধরনের কোনো ক্ষতি করবে না। এই হচ্ছে কালু, মানে গাজীর যে ভাই কালু। তো যথারীতি সেটাই হলো, যখন মাঝ রাস্তা আসলো, মাঝ রাস্তায় আসার পর দেখে যে নানা রাস্তার ডান পাশ থেকে হেঁটে যাচ্ছে। ওনাকে ভ্যানে তোলা হলো। ভ্যানে তোলার কিছুটা দূর যাওয়ার পর দেখা গেল যে মসজিদ থেকে ঠিক যে বর্ণনাটা পীর সাহেব দিছে ওই বর্ণনা একটা লোক বেরোল এবং ওই ভ্যানটাকে অনুসরণ করতে থাকলো। এখানে একটা আশ্চর্য ব্যাপার যে ভ্যানটা যে গতিতে যাচ্ছে, উনি পায়ে হেঁটে যাচ্ছে, কিন্তু সে একই গতিতে যাচ্ছে, মানে দূরত্ব তৈরি হচ্ছে না। ঠিক এইভাবে বাড়ি পর্যন্তই ওই কালো লোকটা আসলো, এবং ওনাকে দেখার জন্য আশেপাশে গ্রাম থেকে লোকজন ছুটে আসা শুরু করলো। মানে একটা অদ্ভুত ব্যাপার যে ফজলু হারায় গেছিল, ফজলুকে খুঁজে পাওয়া গেছে, কিন্তু সঙ্গে এরকম অদ্ভুত একটা লোক আসছে, যার সঙ্গে মানুষের শারীরিক গঠনে মিল থাকলেও আকার আকৃতি কোনো মিল নাই, মানে গায়ের রং অত্যাধিক কালো, বোবা, যে বর্ণনাটা আমি একটু আগেই দিলাম। তো ওই লোকটা আসার পর ওই বোবা লোকটা একটা অদ্ভুত বিড়ম্বনা তৈরি হলো। সেটা হলো ছোট নানা যখন খেতে চাচ্ছে তখন তাকে খাবার দেওয়া হচ্ছে, ঠিক ওই মুহূর্তে ওই লোকটা অর্থাৎ ওই বোবা লোকটা তাকে ইশারা দিচ্ছে না খাওয়ার জন্য। আচ্ছা, মানে ক্ষুধার যন্ত্রণায় ছোট নানা ছটফট করতেছে, খেতে দেওয়া হচ্ছে কিন্তু খেতে পারতেছে না। ঠিক ওই মুহূর্তে উনি নিষেধ করতেছে না খাওয়ার, মানে খাওয়া যাবে না। এবং ওই বোবা লোকটা নানার সঙ্গে ইশারায় জানি কি কথা বলে, সেটা নানা বোঝে এবং ওই বোবা লোকটা বোঝে, আর কেউ সেটা বুঝতে পারে না। আচ্ছা, ওই বোবা লোকটা বারান্দায় যে জায়গাটাতে বসে থাকতো শুধু ওই জায়গাটাতেই সবসময় বসে থাকতো। শুধুমাত্র আজানের টাইমে উনি রাস্তায় যেত, যাওয়ার পর মানে উনাকে আর পাওয়া যাইত না। আবার নামাজ শেষ হওয়ার যে সময়টা তখন দেখা যেত উনি এসে বারান্দাতে বসতেন। আচ্ছা, তো এর মধ্যে নানার আচরণেরও অদ্ভুত পরিবর্তন হতে থাকে, মানে এত বেশি পাগলামি শুরু করে যে উপায়ন্ত না দেখে আমার বড় নানা, আদরের ভাই, একমাত্র ভাই হওয়া সত্ত্বেও তাকে শিকল দিয়ে বেঁধে রাখতে শুরু করে। আচ্ছা, এবং হাতে পায়ে শিকল দিয়ে একটা পিলার, ওই পিলারের মধ্যে তাকে বেঁধে রাখতো। তো এখানেও একটা মানে অদ্ভুত ব্যাপার হচ্ছে, আপনি জেনে থাকবেন রাসেল ভাই, যে ফ্লোরের মধ্যে মাটির যে ঘরগুলা থাকে অনেক শক্ত থাকে মাটিটা, যেটা কোন একটা ধারালো কোদাল দিয়ে কাটাও খুব কঠিন একটা ব্যাপার। উনি মানে আমার যে ছোট নানা, উনি নখ দিয়ে ঘরের মধ্যে 3.5 হাত কবর খুঁজে ফেলে, ঠিক 3.5 হাত নখ দিয়ে। এবং ওই পিলারের মধ্যে তাকে বেঁধে রাখা হতো এবং সে ওই কবরের মধ্যে শুয়ে থাকতো, হাতে পায়ে শিকল দেওয়া থাকতো। তো যেটা হলো 12তম দিন, মানে এইভাবে দিনের পর 12টা দিন পার হয়ে যাচ্ছে, কিন্তু কোনো ধরনের কোনো খাবার নানা খেতে পারতেছে না। তো এটা দেখে সহ্য করতে না পেরে আমার বড় নানা এবং প্রতিবেশী আরো 3-4 জন মিলে ওই বোবা লোকটাকে খুব করে ধোলায়, ইচ্ছা মতো মাইর দেয়। মাইর দেওয়ার পর ওই বোবা লোকটা ওইখান থেকে চলে যায়। আচ্ছা, তো এই 12 দিনের মধ্যে আমার নানা কারোর সঙ্গে একটা কথা পর্যন্ত বলে নাই। ঠিক ওই বোবা লোকটা যেমন চুপচাপ থাকতো,
ইশারায় কথা বলতো, নানাও ঠিক তাই করে। ওই দিন যখন ওই পাগল মানে বোবা লোকটাকে মেরে কায়া দেওয়া হলো, তখন নানা প্রথম আমার বড় নানাকে ডেকে কথা বলতেছে যে, বড় ভাই তুমি এটা কি করলা, তুমি কেন ওকে মারলা, তুমি যে ওকে মারছো ও তো আমাকে নিয়ে যাবে, তুমি তো আমাকে আর ধরে রাখতে পারবা না, বলে হাউমাউ করে কাঁদতে শুরু করতে। তখন নানা ওনাকে আশ্বস্ত করে বলল যে, ভাই তুমি দুশ্চিন্তা করো না, আমি তো আছি, কিভাবে না আমি দেখবো। ওই দিন রাতে তাকে আবার স্বপ্ন যোগে দেখানো হয়েছে যে, তুমি তোমার বড় ভাইকে বলো যদি সে তোমার যে 2 মেয়ে তাকে যদি কুরবানি করতে দেয় গাজী কালুর নামে, অথবা 12টা গরু কুরবানি দিতে পারে একদিনে, তাহলে তোমাকে আমরা নিব না। তখন আমার বড় যে আন্টি, ওনার বয়স 14 মাস, এবং ছোট যে আন্টি তার বয়স 7 কি 8 দিন। তো যথারীতি এটা সকালে শেয়ার করলো আমার বড় নানার সঙ্গে যে, বড় ভাই আমি এটা রাতে স্বপ্ন দেখছি। নানা বলল যে আচ্ছা ঠিক আছে, আমি তাহলে কথা বলে দেখি এলাকার গণ্যমান্য ব্যক্তির সঙ্গে তারা কি বলে। তো তাদের কয়েকজন সম্মতি দিল যে 12টা গরু কুরবানি দিয়ে যদি তুমি তোমার ভাইকে রাখতে পারো, এটা তো খারাপ কিছু হতে পারে না। তো যথারীতি নানা 6টা গরু একদিনে কুরবানি দিয়ে ফেললো, এবং বাকি 6টাও দিবে পর্যায়ক্রমে। ঠিক এই সময় তার যে ফুফু, আমার নানার যে ফুফু, সে এসে বাধা দিল, যে আমার নানার নাম উচ্চারণ করে বলছে যে, শফির উদ্দিন, তোমার ভাই পাগল হয়েছে ফজলু, তুমি তো ওর পাগল হও নাই, তুমি ওর কথা মতো 12টা গরু কুরবানি দিয়ে দিচ্ছ। তখন তাদের বাধার মুখে আর কুরবানি দেওয়া সম্ভব হলো না। আচ্ছা। তো যখন কুরবানি দিতে পারলো না, ওই দিন বিকালেই নানা চলে গেল হচ্ছে সেই পীরের কাছে আবারও, যে পীর সাহেব আমি তো ভুল করে নিজেকে সামলাতে না পেরে আপনি নিষেধ করার সত্ত্বেও ওই লোকটার গায়ে হাত তুলে ফেলছি, এরপর তো এই স্বপ্নটা দেখা দিছে, এখন আমি কি করতে পারি। তো পীর সাহেব বলল যে, তুমি খুব বড় একটা ভুল করছো, আমি তোমাকে নিষেধ করার পরও তোমার এমনটা করা একদমই ঠিক হয়নি। তো ওকে তো আজকে রাতেই নিয়ে যাবে চড়ুই পাখির পিঠে করে, তোমরা তো ওকে ধরে রাখতে পারবা না। চড়ুই পাখির পিঠে করে? হ্যাঁ। আচ্ছা। তোমরা তো ওকে ধরে রাখতে পারবা না। তো এটা যখন বললো, নানা ওইখান থেকে সঙ্গে সঙ্গে রওনা দিয়ে চলে আসলো বাড়িতে, এবং ওই এলাকার যত ইয়াং এবং এনার্জেটিক যে লোকজনগুলো ছিল সবাইকে ডাকলো, যে এই ব্যাপার, এখন আমাদের আজকে সারা রাত জেগে বাড়িটা পাহারা দিতে হবে, যাতে ওকে কোনোভাবে নিতে না পারে। তো যথারীতি সেটাই হলো। পুরো এলাকার যত যুবক ছিল, সুস্থ স্বাভাবিক যারাই ছিল, প্রত্যেকে চলে আসলো, এবং উঠানে ঘরের চারপাশে সারা রাত জেগে তারা পাহারা দিতে শুরু করলো। এবং যে ঘরটার মধ্যে নানাকে রাখা হয়েছিল, ওই একই রুমের মধ্যে আমার নানু ছিল, এবং তার যে ছোট 2টো মেয়ে তারাও ছিল। নানা তার কবরের মধ্যে যথারীতি সেই আগের মতো করেই হাতে এবং পায়ে শিকল দেওয়া পিলার সঙ্গে রাখা সে কবরের মধ্যে শুয়েছিল। তো 1 ঘন্টা পর পর নানা জিজ্ঞাসা করতেছে যে আমার নানুকে, বন্ডি ভাইটি কি আছে কবরের মধ্যে? তা প্রথমবার বলছে যে, যখন 11টার দিকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ বড় ভাই তো কবরের মধ্যে শুয়ে আছে। যখন আরো 1 ঘন্টা পর, অর্থাৎ 1টা-1:30টার দিক জিজ্ঞাসা করছে যে ও কি করে, তখনও বলছে যে সে শুয়ে আছে। ঘুমাইছে? বলছে না ঘুমায়নি, এখনো জেগে আছে। তো এইভাবে যখন রাত 3টা কি 3:30, তখন প্রতিবেশী একজন, নাম হচ্ছে মুসলিম, তো সে প্রকৃতিটাকে সাড়া দিতে ঘরের পিছনের দিকটাতে গেছে। তো যখন গেছে তখন উনি দেখলো যে ঘরের মধ্য থেকে একটা চড়ুই পাখি তার মাথার উপর দিয়ে উড়ে গেল। এটা দেখে উনি দ্রুত এসে আমার নানাকে বলছে যে, বড় ভাই আমি তো এরকম একটা দেখলাম, তুমি একটু দ্রুত দেখো তো ফজলু শুয়ে আছে কিনা। আচ্ছা। তো যখনই আমার নানা জিজ্ঞাসা করতেছে আমার নানুকে, ছোট নানুকে, যে দেখো তো ফজলু কি করে, তখন বলছে যে ভাই ও তো শুয়ে নাই, ও তোর মধ্যে নাই, কবরের মধ্যে নাই। যখনই এটা বলছে নানা দ্রুত বাধা অবস্থায় ছিল। হ্যাঁ, শিকল দিয়ে হাত বাঁধা, পা বাঁধা, ঘরের বাইরে থেকে তালা দেওয়া, অন্য কোথাও থেকে বেরোনো কোনো ধরনের কোনো সুযোগ নাই। আচ্ছা। তো তাড়াতাড়ি তালাটা খুলে ভিতরে ঢুকলো, ঢুকে দেখে যে ঠিক একইভাবে শিকল পড়ে আছে, কবরের মধ্যে তালা দেওয়া আছে, কিন্তু নানা নাই। আচ্ছা। ওই সময়ে সবাই যারা ছিল ওইখানে সবাই চারপাশে ছড়ায় গেল নানাকে খোঁজার জন্য, কিন্তু তাকে কোথাও পাওয়া গেল না। আচ্ছা। সর্বশেষ যখন তাকে একদমই পাওয়া যাচ্ছে না, তখন আবার সেই পীরের শরণাপন্ন হলো, এবং পীরকে যে বলল যে এই ঘটনা, তখন বলছে যে আমি এটা তো তোমাকে বলেই দিছিলাম যে ওকে নিয়ে যাবে, তোমরা ধরে রাখতে পারবা না। তো এই সময়টাতে আমার নানুকে বলে ওই পীর যে আজকে ঠিক যেভাবে যে জায়গা থেকে যে সময়ে ওকে নিয়ে যাওয়া হয়েছে চড়ুই পাখির পিঠে করে, ঠিক 35 বছর পর একইভাবে একই সময়ে ওকে চড়ুই পাখির পিঠে করে ওই জায়গাটাতে নামায় দেওয়া হবে।
আচ্ছা, যদি সে বেঁচে থাকে। তো তখন আমার নানু পা জড়া ধরে কান্নাকাটি শুরু করে যে যেভাবে হোক আপনি আমার স্বামীকে ফিরে আনার ব্যবস্থা করে দেন, আমার সবেমাত্র ছোট ছোট দুটো মেয়ে, আমি এদের কিভাবে বড় করে তুলব। তখন উনি বলে যে একটা সুযোগ আছে, আমি চেষ্টা করে দেখতে পারি, কিন্তু তুমি তো সেটা মানতে পারবে না, তোমার তো খুব অল্প বয়স, 16-17 বছর বয়স, তোমার পক্ষে তো এটা সম্ভব হবে না। তো নানু খুব কাঁদতে থাকে যে আপনি আমাকে যেটা বলবেন আমি সেটাই করব, শুধুমাত্র আমার স্বামীকে ফিরে আনার ব্যবস্থা করে দেন। তখন উনি বলে যে তোমার 12 দিন নফল রোজা রাখতে হবে এবং রাতের শেষ ভাগে তাহাজ্জুদ নামাজ পড়তে হবে। 12তম দিন আমি তোমাকে একটা গোলাপ জল দিচ্ছি, তাহাজ্জুদ নামাজ পড়া শেষ করে পুরো ঘরটার মধ্যে গোলাপ জলটা ছিটাবা, তারপর নামাজের পার্টিতে বসে জিকির করতে থাকবা। এই সময়টাতে জিনের যে বাদশা সে আসবে এবং তাকে তুমি তোমার এই কষ্টের কথাগুলা অনুনয় বিনয়ের মাধ্যমে যদি বলতে পারো এবং সে যদি সম্মতি দেয় তাহলেই ফিরে আসা সম্ভব, কারণ জিনের বাদশার এখতিয়ার আছে তোমার হাজবেন্ডকে ফিরে আনার। এবং তোমার হাজবেন্ড এখন কোকাপ শহর আছে, কোকাপ শহর হলো বলা হয়ে থাকে জিনের রাজধানী এবং জিনের রাজ্য, যেটা 7 সাগর 13 নদীর ওপারে আছে, যেখানে সাধারণ মানুষের পক্ষে যাওয়া সম্ভব না। জিন যদি কাউকে নিয়ে যায় তাহলেই সম্ভব সেখানে পৌঁছানো। তো এটা বললো নানুর যথারীতি ওই সে যে নিয়মটা বললো ওটাই শুরু করলো। 12 দিন নফল রোজা রাখলো, এরপর নামাজ পড়লো। 12তম দিন আমার যে নানু সে বলতেছে যে আজকে তো উনি আসবে, যদি পীরের কথা সত্য হয়ে থাকে তাহলে তুমি একা তো ভয় পাবা, আমি তোমার বিছানাতে ঘুমের ভান করে থাকবো, কিন্তু আমি ঘুমাবো না, তোমাকে সাহস দেওয়ার জন্য আমি এটা করতেছি, তুমি ভয় পাবা না। তুমি খুব সুন্দরভাবে তাকে বোঝায় বলবা যে তোমার কতটা অপূরণীয় ক্ষতি হয়েছে এই ঘটনা থেকে। তো যথারীতি ওরকম রাত তখন প্রায় 2-2:30 হবে। নানু নামাজ শেষ করছে, গোলাপ জল ছিটাইছে, নামাজের পার্টিতে বসে যখন জিকির করতেছে চোখ বন্ধ করে, তখন হঠাৎ ঘরের মধ্যে খুব দারুণ একটা সুঘ্রাণ। তো নানু আমাকে বলল যে এই সুঘ্রাণটা আসলে পারফিউম বা আমি কোনো আতরে কখনো পাইনি, এতটা সুঘ্রাণ। এরপর হঠাৎ একটা ভারী কণ্ঠ তাকে বলতেছে যে তুই আমাকে কেন স্মরণ করছিস, কি চাস তুই আমার কাছে। তখন নানু চোখ মেলে দেখে যে তার সামনে সাদা পাঞ্জাবি পরিহিত একজন ব্যক্তি, যার মাথায় সাদা পাগড়ি, মুখে লম্বা দাড়ি এবং চেহারাটা জ্বলতেছে। তো এটা দেখে নানুর খুব অল্প বয়স ছিল, সে ভয় খুব চিৎকার চেঁচামেচি করে কান্না করে ওঠে। তখনই ওই লোকটা হঠাৎ করে অদৃশ্য হয়ে যায়। পরের দিন যথারীতি আবারও যাওয়া হয় পীরের কাছে যে এই ঘটনা, আমি তো আসলে ব্যর্থ হয়েছি, আমি ভয় পেয়ে গেছি, আমি ওনাকে বলতে পারিনি। তো তখন বলল যে দেখো মা, এখন আর কিছু করার নাই, আমি শেষ যে চেষ্টা সেটাও করলাম, কিন্তু তুমি আসলে এটা পালন করতে ব্যর্থ হলা, তো এটা এখন আর কিছু করার নাই। তবে তুমি যদি ধৈর্য ধরে থাকতে পারো, ও যদি বেঁচে থাকে তো 35 বছর পর আবার ঠিক ওই জায়গাটাতে ওই সময় চুরি পাখির পিঠে করে ফিরিয়ে দেওয়া হবে এবং তোমার হাজবেন্ডের মনে কোনো ধরনের কোনো আফসোস রাখা হবে না। অর্থাৎ যদি তোমাদের বাড়িতে কেউ মারা যায় তাকে ভিক্ষুকের বেশে অথবা পাগলের বেশে দেখে নিয়ে যাওয়া হবে। যদি কোনো বিয়ের প্রোগ্রাম করা হয় সেটাতে এসে তাকে খাওয়ায় নিয়ে যাওয়া হবে। যদি কোনো মিলাদ মাহফিল হয় সেটাতে এসেও সে অংশগ্রহণ করবে। এবং যদি কোনো বিপদ আপদে পড়ো তো সবসময় তোমাদের সাহায্য সহযোগিতা করার জন্য সে বিভিন্ন ভেষে তোমাদের সান্নিধ্যে আসবে। এবং প্রতিদিন সন্ধ্যার দিকে তোমার হাজবেন্ডের বাড়ির কথা মনে হবে। তো যখনই বাড়ির কথা মনে হবে তখনই সে হাঁটতে শুরু করবে এবং যখন রাত হয়ে যাবে তখন তোমার হাজবেন্ড যে জায়গাটা থেকে হাঁটা শুরু করছিল ওই জায়গাটাতেই নিজেকে আবিষ্কার করবে। তো এইভাবে চলতে থাকবে। এরপর থেকে এই তো আজকে 34 বছর 6 মাস 18 দিন চলতেছে। আজও পর্যন্ত নানু গভীর আগ্রহে অপেক্ষায় আছে যে এখনো অপেক্ষায় আছে, আর তার মানে কয়েকটা দিন বাকি আছে। হ্যাঁ, জাস্ট কয়েকটা দিন বাকি। আমরা খুব এক্সাইটেড এবং আশাবাদী যে ইনশাআল্লাহ নানা ভাই আমাদের মাঝে ফিরে আসবে। এবং যদি নানা ভাই ফিরে আসে, আল্লাহ যদি তাকে ফিরে আনে, আপনারা আশাবাদী এখন? হ্যাঁ, যদি ফিরে আসে নানা, তো আমি অবশ্যই রেডিও ফুর্তিতে নানাকে নিয়ে আসবো যদি সে সুস্থ স্বাভাবিক থাকে, তাকে কনফেস করার জন্য। এটা এমন একটা অমীমাংসিত রহস্য যে যার সঙ্গে না ঘটছে এবং যে প্রত্যক্ষ না করছে সে আসলে বিশ্বাস করতে চাবে না। কিন্তু অবিশ্বাস করার জন্য তো কিছু বিশ্বাসযোগ্য কারণ থাকার দরকার আছে, সেগুলো হয়তো তারা আমাকে দেখাতে পারবে না। এবং নানুর তখন খুব অল্প বয়স ছিল, তার বাবা মা সর্বোত্তক চেষ্টা করছে তাকে অন্যত্র বিয়ে দেওয়ার, কিন্তু নানু কোনোভাবেই বিয়ে করে নাই। সে তার স্বামীর
এখনো পথে অপেক্ষায় বসে আছেন। আছে। এবং মাঝখানে একবার তিনি ফকিরের বেশে এসেছিলেন। জি জি জি, সেটাও একটা খুব ইন্টারেস্টিং ইনসিডেন্ট, আমি আপনাকে বলি। আমার যে বড় আন্টি, মানে তার যে বড় মেয়ে 14 মাস বয়সে যখন রেখে চলে যাওয়া হয় তাকে, তো ওনার বিয়ের পর প্রায় 5-6 বছর হয়ে যায়, ওনার বিয়ে মানে সন্তান হয় না আমার বড় আন্টির। তো এরকম একটা অবস্থায় হঠাৎ করে একদিন আমার যে খালু, তার মানসা বাজার নামে একটা বাজার আছে ফকিরহাটের ওইখানে দোকান আছে। তো দেখে যে ওইখানে একটা ভিড় হয়েছে, অনেক লোক জমায়েত হয়েছে, এবং একজন পাগল ঠিক না, একজন ভিক্ষুক লোক, সে চায়ের যে পাতি, যে ফেলে দেওয়া পাতি, সেটা খাচ্ছে, এবং সবাই ওটা খুব কৌতূহলের সঙ্গে দেখতেছে যে কেন এটা করতেছে। তো যখন আমার খালু তার কৌতূহল থেকে দেখতে গেল, তখন সবার মধ্যে খালুর নাম ধরে ডেকে বলছে যে, এই আমি তো তোমার জন্যই অপেক্ষা করতেছি, তুমি এদিকে আসো। তো আসার পরে বলছে যে, আমি তো তোমাদের বাড়িতে যাব, তো তুমি দোকানটা বন্ধ করে তোমার বাড়িতে আসো, আমি তোমাদের বাড়িতে যাচ্ছি। খালু দোকান বন্ধ করে তার বাড়িতে পৌঁছানোর আগেই সে পৌঁছায় গেছে, এবং যে আমার আন্টিকে ডেকে নাম ধরে ডেকে বলছে যে, মা তুমি একটু বাইরে আসো, আমি একটু তোমাকে দেখবো, আমি তোমার সঙ্গে একটু কথা বলতে চাই। তো এইরকম অবস্থাতে তার শাশুড়ি এবং আশেপাশে প্রতিবেশীও জমা হয়েছে। তো তাদের সামনেই বলতেছে যে, তোমার তো সন্তান হয় না, মনে অনেক দুঃখ, অনেক সুখের সংসার, কিন্তু একটা সন্তানের অভাবে আসলে তুমি সুখটা অনুভব করতে পারতেছো না, সারাক্ষণ মন খারাপ করে থাকো। তো আন্টি তো অবাক, ওনার দিকে চেয়ে আছে অপলক দৃষ্টিতে যে ইনি এগুলা কিভাবে জানে। তখন আন্টিকে বলতেছে যে, তুমি একটা শক্ত মাটির নিয়ে আসো, এনে আমার হাতে দাও। তো একটা শক্ত মাটি উজু করে বলছে যে, উজু করে আসো এবং একটা শক্ত মাটি আমাকে এনে দাও। তো এনে দিছে, দেওয়ার পর উনি হাতে নিয়ে একটু নাড়াচাড়া করে ফু দিল, দিয়ে বলছে যে এটা ধরো। তো দিছে শক্ত মাটি, কিন্তু আন্টির হাতে যখন মাটিটা দেওয়া হলো, তখন মাটিটা নরম তুলতুলে, মানে খুব সফট, ঠিক রসমালাইয়ের মতো এরকম সফট হবে। তো এরপর আন্টিকে বললো যে, তুমি এটা খাও, এবং এটার যে স্বাদ, এই স্বাদ তুমি কখনো কাউকে বলতে পারবে না। তো আন্টি সবার সামনেই মাটিটা খাইলো, এবং মাটি খাওয়ার পর বলছে যে, তোমার একটা সন্তান হবে, ছেলে সন্তান হবে, এবং সে একটা নাম নির্ধারণ করে দিল যে ওই নামেই তুমি তার নামকরণ করবা। কিন্তু তিনি এখনো হয়েছিলেন এবং বেঁচে আছেন। হ্যাঁ, এখনো বেঁচে আছে, এবং সে এখন ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউতে কর্মরত আছে। আচ্ছা। এবং সে আমার ক্লাসমেটও ছিল, আমার ফ্রেন্ডও। আচ্ছা। মুস্তাকিম বিল্লাহ। তো ওইটা সে খায়, এবং তারপরে তো শুনলাম আমরা সন্তান হয়। আর কাউকে কোনো হেল্প করেছেন? তারপর যেটা হলো যে, এর মধ্যে খালু চলে আসছে, এসে দেখে যে এই ঘটনা। তো খালুকে বলছে যে, তুমি একটা ইট নিয়ে আসো, কলা পাতাতে ভালো করে মোড়ায় একটা ইট নিয়ে আমার হাতে দাও, এবং আমি এই ইটটা ফু দিয়ে তোমার হাতে দেওয়ার পর তুমি মাগরিবের নামাজ পড়ে ইটটা দেখবা। তো এটা কখনো আন্টি আমাকে সরাসরি বলে নাই, বা খালুও কখনো বলে নাই, কিন্তু আমরা শুনতে পাইছি যে ওই ইটটা পরবর্তীতে সোনা হয়ে গেছিল। আচ্ছা। সে বলতেছে যে ওই সবার সামনেই যে, আমি মক্কাতে যে তখন হচ্ছে আসর আজান দিছে, তো বলছে যে আমি মক্কাতে যে হচ্ছে মাগরিবের নামাজ পড়বো, তো আমি আর দেরি করতে পারবো না, আমি চলে যাচ্ছি। তখন খালু তার একটা নতুন চাদর ছিল, চাদরটা তাকে উপহার দেয়, ওই চাদরটা বলছে যে আমি নিব না, আমার তো এগুলো দরকার হয় না, আমি এটা কেন নিব। তো অনেক রিকোয়েস্ট করার পর সে নিছে, নেওয়ার পর বলছে যে আমাকে একটা ভ্যান ডেকে দাও। ভ্যান ডেকে দিল, এবং সে যখন ভ্যানে করে যাচ্ছে, কিছুটা পথ যাওয়ার পর ওই ভ্যানের লোকটাকে বলছে যে, আমার খুব দেরি হয়ে যাচ্ছে, তুই কি আমার কাছে কিছু চাস, চাইলে আমাকে বল। এখন বলছে যে, হুজুর আমি আপনার কাছে কি চাবো, আপনি যেটা ভালো মনে করেন। তখন বলছে, তাহলে একটা কচুর পাতাতে কিছু বালু এনে আমার হাতে দে। সে সেটা করলো, এবং বললো যে, তুই আসরের নামাজ পড়ার পর এই বালুটা দেখবি, কিন্তু বালুটা যে কি হবে এটা তুই কাউকে বলতে পারবি না। তো সেটাই হলো। তো যখন বালুটা তার হাতে দিল, দেওয়ার পর উনি পকেটে রেখে দিল, এবং উনি আবার ভ্যান চালাইতে শুরু করলো। তো ভ্যান ওনার হঠাৎ মনে হলো যে, কৌতূহল থেকে যে কি হতে পারে, আমি এটা ওনাকে জিজ্ঞাসা করে দেখি। যখনই পিছে ফিরছে, তখন দেখে যে ওই চাদরটা ভ্যানের উপর পড়ে আছে, কিন্তু সেই লোকটা আর নাই। এইভাবেই তিনি বিভিন্ন সময় এসছেন। এবং আপনি কত বছর বয়স বললেন হয়েছে এখন? 34 বছর 6 মাস 18 দিন। 18 দিন, তার মানে 35 বছর পর ফিরে আসার কথা। ফিরে আসলে অবশ্যই আমাদের জানাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সাথে ঘটনা শেয়ার করার জন্য, এবং এত দূর থেকে এসে আমাদের এরকম লম্বা একটা ঘটনা উপহার দেওয়ার জন্য। আমি দেখতে পাচ্ছি যে আমাদের এখানে অনেকেই মেসেজ পাঠিয়েছেন। আশিকুজ্জামান জুয়েল আমাদের সাথে আছেন, যশোর থেকে শুনছেন। আপন আছেন আমাদের সাথে, এবং আপন বলছেন যে ফকিরহাটতে থাকি, এবং
তিনি বলছেন যে পীর সাহেবের বাসার পাশেই তার বাসা। মেহেদি হাসান রিপন আমাদের সঙ্গে আছেন, আপনি ফেসবুকে আপনারা দেখতে পারবেন এই মেসেজগুলো। এমডি তুর্য খান আমাদের সঙ্গে আছেন, এক্সামের কারণে শুনতে পাচ্ছেন না। রিঙ্কু রায়হান আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি জুবায়ের আহমেদ। এছাড়াও আছেন আমাদের সঙ্গে এমডি হৃদয় আহমেদ অর্থ, এমডি তরিকুল ইসলাম রিজভি আমাদের সামনে আছেন, নির্জন জুনিয়র আমাদের সঙ্গে আছেন, ইমন খান হৃদয় আছেন আমাদের সঙ্গে, এমডি জয় আছেন আমাদের সঙ্গে আছেন MH হৃদয়, মাসুদ রানা রাজশাহী থেকে শুনছেন, সুলতান আহমেদ শাহেদ সিলেট বালুচর থেকে শুনছেন অ্যাপ দিয়ে, জামালপুর থেকে শুনছেন আমাদের সঙ্গে আছেন AH রনি নোয়াখালী থেকে, প্রিন্স রাসেল আছেন আমাদের সঙ্গে, জিজ্ঞেস করেছে এটা রিয়েল পেজ কিনা। ইয়েস, এটা রিয়েল পেজ। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও MK তানজুল ইসলাম রেগুলার ভূত FM শোনেন, কিন্তু কমেন্ট পড়া হয় না কেন তাই বলছেন তিনি। আমি দেখেন আপনার কমেন্ট পেলে ডেফিনেটলি পড়বো, যে আজকে পেলাম পড়ে ফেললাম। আমাদের সঙ্গে আছেন রায়হান খান, এছাড়াও আছেন আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি রাফসান আহমেদ সাদিক, আমাদের সঙ্গে আছেন OS প্রিন্স আশরাফ, আছেন ওয়াহিদুল ইসলাম রাকি, পাবনা চাটমোহর থেকে শুনছেন তিনি আমাদের সঙ্গে। চাটমোহরে অনেক দারুণ দারুণ ঘটনা আছে, পারলে আমাদের পাঠিয়ে দেন কিছু। তো আমরা চলে যাব এখন সেকেন্ড ঘটনায়, এবং তার আগে আমরা একটা ছোট্ট বিরতি নিব, এবং বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। স্টে টিউনড টু রেডিও ফুর্তি, 88 FM and জু ফুর্তি। Bhoot FM. The night comes alive with Graminphone. ওয়েলকাম ব্যাক। শুনছেন সবসময় রেডিও ফুর্তি FM। আমি রাসেল আছি সাথে, আমার সাথে রয়েছে মাসুম ভাই। আমাদের দুটো পেজ রয়েছে, www.facebook.com/radio.furti and www.facebook.com/bhootfm.russell। ফুর্তির পেজেও অনেকে কমেন্ট করেছেন, সেই কমেন্টগুলো পড়ব। তবে তার আগে এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের সেকেন্ড যে অতিথি, তার কাছ থেকে তার ঘটনাটা শুনবো। আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনা যাব। হ্যালো নিসরাজ, আসসালামু আলাইকুম। আমি রাইহান আমির, আইটি মেডিকেল কলেজের স্টুডেন্ট, উত্তরা থেকে এসেছি। ওকে, আমরা কি ঘটনাটা মেডিকেলে শুনবো? না, এটা আমার একটু পাস্ট এক্সপিরিয়েন্স একটা। ওকে, শুনি তাহলে। ঘটনাটা 2013 সালের আমার নিজের সাথে অ্যাকচুয়ালি ঘটা। আমি তখন বনশ্রী থেকে শিফট হয়ে আমরা খিলগাঁয়ের কাছাকাছি একটা জায়গা, আমি এক্সাক্ট লোকেশনটা বলতে চাচ্ছি না, একটা বাসায় আসি। তো আনফরচুনেটলি যে বাসাতে আমাদের ওঠার কথা ছিল, তো ওই বাসাতে আমরা উঠতে না পারায় খুব তাড়াহুড়ো করে অন্য একটা বাসায় শিফট হতে হয়। তো ওই বাসাটার একটু সংক্ষিপ্ত বিবরণ দিচ্ছি। বাসাটা অনেক পুরাতন, মোটামুটি 25-30 বছর আগে হয়তো তৈরি করা হয়েছিল। আর আমার যে রুমটা ছিল, ওই রুমের দরজার উপরেই একটা তাবিজ লাগানো ছিল, এবং আমার বেডের ঠিক পায়ের কাছে পূর্ব পাশে একটা জানালা, এবং তার একটু দূরে একটা কবরস্থান ছিল। আচ্ছা। তো প্রথম রাতটা আমিও বাসায় থাকিনি, দ্বিতীয় রাত থেকে ঘটনাটা শুরু হয়। আমি যখনই রাতের বেলা ঘুমাতাম, আনুমানিক টাইমটা হবে 1:30 থেকে 2টার মধ্যে। সো ওই টাইমটাতে ঘুমানোর পরে ঠিক ওই টাইমটায় আমি একটা স্বপ্ন দেখতাম। আচ্ছা। স্বপ্নটা অনেকটা এরকম যে আমি কোনো একটা অপরিচিত জায়গায় যাচ্ছি, এবং ওই স্বপ্নে আমি রাস্তাঘাটে যেসব পোস্টার বা ব্যানার টানানো আছে সেখানে যা লেখা থাকতো সেগুলো স্পষ্টভাবে পড়তে পারতাম। আচ্ছা। কিছু লোকের সাথে আমি হাঁটছি, এবং তাদের কাঁধে একটা খাটিয়ার উপর একটা লাশ আছে, এবং তাদের সাথে আমি হাঁটছি। মাঝে হয়তো পরিচিত কারো সাথে কখনো কখনো দেখা হতো। কিছু দূর যাওয়ার পরে আমি যে জিনিসটা দেখতাম যে আমি আস্তে আস্তে কেন জানি উপরে উঠে যাচ্ছি। আচ্ছা। এবং একটা সময় যখন আমার মাথাটা খাটিয়া থেকে কিছুটা উপরে যায়, আমি দেখি যে ওই খাটিয়াতে যে শোয়া আছে তার মুখের কাপড়টা সরানো, এবং ওইখানে আমার নিজের চেহারাটা আমি দেখছি। তো প্রথম আমি খুবই আঁতকে উঠতাম, এবং অনেক ভয় পেতাম। তবে আমি জিনিসটাকে ভাবতাম হয়তো একটা অ্যাবনর্মাল, জাস্ট একটা স্বপ্ন দেখা। কিন্তু জিনিসটা 1-2 দিনে থামে না, 1.5 মাস আমার সাথে জিনিসটা ঘটতে থাকে। এই স্বপ্নটা আমি একদম ফজরের আগ পর্যন্ত দেখতাম। যখনই আনুমানিক 4:05 থেকে 4:07 এরকম সময় আমার ঘুমটা ভাঙতো। যখনই ঘুম ভাঙতো দেখতাম যে দূরের কোনো মসজিদে খুব আস্তে আস্তে একটা আজানের ধ্বনি আসছে। আচ্ছা। আর আরেকটা জিনিস আমি বলতে চাচ্ছি, মাঝে আমি আমার এক টিচারের কাছ থেকে শুনেছিলাম যে একটা দোয়া, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এই দোয়াটা পড়লে যত খারাপ জিন আছে তারা ওখানে উপস্থিত থাকতে পারে না, তারা চলে যেতে বাধ্য হয়। তো স্বপ্নের মধ্যে আমি মাঝে মাঝে ফিল করতে পারতাম যে আমি তো স্বপ্ন দেখছি। তখন আমি উঠতে চাইতাম, কিন্তু আমি উঠতে পারতাম না।
আমার কাছে মনে হচ্ছে যেন আমি নিজের শরীরের ভিতরে আটকা পড়ে গিয়েছি। আচ্ছা, এই দোয়াটা যখনই আমার মনে পড়তো, আমি পড়তাম, তো দেখতাম যে অর্ধেক দোয়াটা আমি স্বপ্নের ভিতরে পড়ছি, বাকি অর্ধেক দোয়াটা আমার যখন মুখটা খুলছে তখন জোরে একটা শব্দ হিসাবে বের হয়ে আসছে। আচ্ছা। তো এরকম মোটামুটি 1.5 মাস আমার সাথে ঘটনাটা চলে, এবং যখন আমি দোয়াটা পড়তে পারতাম না, আমাকে সেই ফজরের ওয়াক্ত পর্যন্ত কষ্ট পেতে হতো। তো এক সময় স্বাভাবিকভাবেই মানে আমার ঘুমের শর্টেজ থাকে এবং আমি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যাই। সো আমি শারীরিকভাবে খুবই দুর্বল হতে থাকি। আচ্ছা। তো জিনিসটা আমার বাবা যখন নোটিস করেন, তো উনি তখন আমাকে ডাক নেন এবং বলেন যে কি হয়েছে তোমার। তো আমি তার সাথে শেয়ার করি জিনিসটা। তখন সে বললেন যে আসলে কি জিনিসটা কি তোমার মনে হচ্ছে এই তাবিজের জন্য? আমি বললাম হয়তো বাবা, কারণ এছাড়াও তো আমি অন্য কিছু দেখছি না। তো উনি আমাকে তাবিজটা ফেলে দিতে বলেন, পরবর্তীতে উনি অবশ্য তাবিজটা ফেলে দেন। এরপর আর আমি এই এক্সপিরিয়েন্সটা কখনো ফিল করিনি। সো কিউরিওসিটি বশত আমি মানে একটু জানার চেষ্টা করি যে আসলে ঘটনাটা কেন হয়েছিল আমার সাথে। তো মানে স্থানীয় কিছু মানুষকে জিজ্ঞাসা করি। তো পাশের বাসার এক দারোয়ান চাচার কাছ থেকে আমি যে ঘটনাটা জানতে পারি, ওই বাসায় একটা ছেলে এবং মেয়ে থাকতো, কাপল, হাজব্যান্ড ওয়াইফ, রিসেন্টলি মানে ম্যারেজ করেছিলেন, লাভ ম্যারেজ ছিল, নাফিজ এবং নাবিলা তাদের নাম। তো তাদের মা মানে ছেলের যে মা, উনি মেয়েটাকে পছন্দ করতেন এবং চাইতেন যাতে তাদের ছাড়াছাড়ি হয়ে যায় বা এরকম কিছু। তো উনি যেটা করেন যে ব্ল্যাক ম্যাজিকের আশ্রয় নেন এবং ওই তাবিজটা ঘরের দেয়ালে টানিয়ে রাখেন। মেয়েটা প্রায় নাকি বলতো যে সে খুবই বাজে বাজে স্বপ্ন দেখে, কি স্বপ্ন সেটা সে কখনোই বলতো না। তো একটা টাইমে যেটা হয় যে ওই মেয়েটা আর সহ্য করতে না পেরে মানে ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে। আচ্ছা। তো এই ছিল আমার গল্পটা আসলে। ওকে, জি জি বলেন, আরেকবার বলেন। বললাম যে এটা আসলে আমার রিয়েল লাইফ এক্সপেরিয়েন্স। তো যার সাথে হবে এই জিনিসটা সেই শুধুমাত্র বুঝতে পারবে। না, ডেফিনেটলি, সেটা তো অবশ্যই। থ্যাংক ইউ সো মাচ আপনাকে স্টুডিওতে আসার জন্য, এবং স্টুডিওতে আপনিও আসুন সেটাই আমি চাই। দেখুন, ওনারা চলে এসছেন এবং ওনারা স্টুডিওতে এসে এখন ঘটনাও শেয়ার করছেন। সো আমি চাই যে আপনাদের সাথেও এরকম আপনাদেরকে নিয়েও ঘটনা শেয়ার করতে। তো যাই হোক, আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে যদি আপনি আসতে চান তাহলে আমাদের ইমেইল করতে হবে, এবং আমাদের ইমেইলের সাথে যে অ্যাড্রেসটা সেটা হচ্ছে আমি বলে দিচ্ছি আপনাকে, bhutfm@radiofurti.fm, which is bhutfm@radiofo.fm। তার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাগুলো লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনা শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। দেওয়ান শরণ আমার সাথে আছেন এবং আমাদের সঙ্গে আছেন SI সৌরভ, এবং তিনি বলছেন দ্বিতীয় ঘটনাটি ভালো ছিল, পরের ঘটনাগুলো ভালো হবে। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি তাহসান আহমেদ মুক্তি, এবং বাগেরহাট থেকে তিনি শুনছেন। আমাদের সঙ্গে আছেন জুনায়েদ আহমেদ, এবং আমাদের সঙ্গে আছেন জাকি হুসাইন, এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি ম্যাক্স বয় ইমন। এছাড়াও ইমতিয়াজ সাগর ফেনী থেকে আমাদের সঙ্গে আছেন, শুনছেন তিনি আমাদেরকে। মোহাম্মদ বিপুল অ্যাপ দিয়ে শুনছেন। রাকিব চৌধুরী আমাকে আছেন এবং আমাদের সাথে আছেন এবং বলছেন আসলে এই গল্পটা অনেক ভয়ঙ্কর ছিল। মাহমুদুল হাসান বিশাল লিখেছেন নাইস স্টোরি আসল ভাই। SMD আদনান আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি MD মেহেদি হাসান হিমেল আমাদের সঙ্গে আছেন। জয়ন্ত সাহা প্রীতম আছেন যশোর থেকে। DRZ হাসান শিকদার আছেন আমাদের সঙ্গে। আমাদের সঙ্গে আছেন PL আহমেদ, আমাদের সঙ্গে আছেন SH অ্যাপল, এবং তার তিনজন একসাথে শুনছেন। সজীব আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন অন্তর সরকার, এবং প্রথম ঘটনাটি খুব সুন্দর লাগলো তাই তিনি বলেছেন। সাকিবুর রহমান খান আমাদের সঙ্গে আছেন এবং আমাদের সঙ্গে আছেন, এবং তিনি বলছেন যে একটু আগে যে ঘটনাটি বলা হলো আমার মনে হয় যে ভদ্রলোক তিনি ফিরে আসলেও ভূত এফএমে আসবেন না। দেখা যাক। শরীফুল ইসলাম অনেকদিন পর জয়েন করলেন, তিনি তাই বললেন জয়েন করেছেন। আমাদের সঙ্গে আছেন SFK মোহাম্মদ আলী, এবং আমাদের সঙ্গে আছেন পার্থ চৌধুরী। হাসানুজ্জামান হাসান আমাদের সঙ্গে আছেন, সেকেন্ড স্টোরিটা কথা বলেছেন। সুপ্রিয় MD তারিক আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন আরাফাত রহমান। MD বশির খান আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন MD আহমেদ আবির, এবং
আজকে স্পেশাল এপিসোড হবে লাশ কাটা ঘরে। আচ্ছা, স্পেশাল এপিসোড আগামী সপ্তাহে, এবং সেই স্পেশাল এপিসোডে আমরা শুধুমাত্র ইমেইল এবং আমরা শুধুমাত্র আপনাদের অডিও ক্লিপ দিয়ে ঘটনাগুলো সবকিছু মানে সব ঘটনা শেয়ার করা হবে। তো সেই জন্য আমরা প্রস্তুতিও নিচ্ছি এবং আপনারা প্রচুর ইমেইল এবং প্রচুর আমাদেরকে অডিও ক্লিপ পাঠিয়েছেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্যাট। অ্যান্ড ইয়াসিয়ান জান্নাতুল ফেরদৌস লিখেছেন গাজী কালুর যে স্টোরিটা সেটা ভয়ের ছিল। রাহান আহমেদ শুভ আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন শাহ আরিফ নেওয়াজ, বীরগাছা রংপুর থেকে শুনছেন তিনি। এসকে সিনথিয়া আমাদের সঙ্গে আছেন। আর এদিকে দেখতে পাচ্ছি যে আমাদের ভূত এফএম এর যে পেজটা, তখন রেডিও ফুর্তির পেজ থেকে পড়ছিলাম, এখন যে ভূত এফএম এর যে পেজটা সেখানে অনেকে লিখছেন এবং একটু আগে এই পেজ থেকে কিছু মেসেজ আমি পড়েছিলাম, এখন আবারও পড়ছি। ইমরান আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি তাহসিন শাফিন, সেকেন্ড স্টোরিটা তার প্রশংসা করেছেন। আর এ রোহান রাজশাহীর পর্দার পারে বসে শুনছেন। এমডি নজরুল হোসাইন আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি হৃদয় সাগর হৃদয়। এছাড়াও আমাদের সঙ্গে আছেন হাসান আল মামুন, আছেন আমাদের সঙ্গে ইমরান শান্ত, ওয়াহিদুর রহমান তুহিন, বিল্লাল আব্বাস খান, আফরা ইবনাথ আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি সামিয়া তাহসিন, মেহেদি মায়েক আমাদের সঙ্গে আছেন। এমডি রিয়াদ আনোয়ার আছেন আমাদের সঙ্গে, এবং তিনি বলছেন নাইস বাট লং। ফারহান হাসিব আমাদের সঙ্গে আছেন। মিরাজুল ইসলাম রাসেল আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন সাব্বির হুসাইন, রাজশাহী থেকে শুনছেন। আমাদের সঙ্গে আছেন আনিয়া আছেন আমাদের সঙ্গে ময়মনসিংহ থেকে। তাইফা খান আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন রুহুল আমিন। আমাদের সঙ্গে আছেন SH আকিল, SM সাইদ হুসাইন আছেন হাসান মামুন, আহমেদুল হক সিয়াম আছেন, হৃদয় সাগর হৃদয় আছেন, সাইফুল আরিফিন আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন KM রেশাদুল রহমান রাসেল সহ আরো অনেকে। যাই হোক, আপনি যদি থাকতে চান চলে আসুন আমাদের পেজে, এবং আমাদের পেজটার অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/bhutfm.russell, আর আমাদের আরেকটা যে পেজ রয়েছে সেটির অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/radio.furti। এই দুটো পেজে এসে আপনি লাইক দিতে পারেন, কমেন্ট করতে পারেন, আমাদের পোস্টের নিচে কমেন্ট করতে পারেন এবং শেয়ার দিতে পারেন, সেই সাথে ইনভাইট করতে পারেন আপনাদের ফ্রেন্ডদেরকে। আর যারা আমাদেরকে ইমেইল করতে চান, আমাদের ইমেইল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhutfm@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি স্টুডিওতে শেয়ার করতে চান নাকি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। একটা ঘটনা লম্বা এবং দুটো ঘটনা ছোট ছোট ছিল, এবং আমরা মোটামুটি 3টি ঘটনা শুনিয়ে ফেলেছি। এই মুহূর্তে আমাদের একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে, যাতে কোনো এর পরের ঘটনায় যেন কোনো বাধা না পড়ে। ছোট্ট একটা বিরতি নিয়ে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আমার সঙ্গেই থাকবেন। স্টে টিউন টু রেডিও ফুর্তি, 88 FM and ডু ফুর্তি। Bhoot FM. The night comes alive with Graminphone. Yes, the night comes alive with Graminphone. শুনছেন সবসময় রেডিও ফুর্তি FM। আমি রাসেলের সাথে, আমার সাথে রয়েছে মাসুম ভাই এবং আজকের অতিথিরা। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। একবার জানিয়ে দিচ্ছি আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhutfm@radiofurti.fm। পৃথিবীর যে প্রান্ত থেকেই থাকুন, যে প্রান্তেই থাকুন না কেন, আপনি অ্যাপ দিয়ে শুনতে পারবেন ভূত এফএম। সেই জন্য ডাউনলোড করে নিন রেডিও ফুর্তি থেকে লিখে আপনার অ্যাপ স্টোর বা গুগল প্লে স্টোরে গিয়ে জাস্ট টাইপ করুন রেডিও ফুর্তি, RADIOFORTI ফুর্তি। আপনি আমাদের ফ্রি অ্যাপ পেয়ে যাবেন আপনি, এবং পৃথিবীর যে প্রান্তে থাকুন সেখান থেকে আপনি শুনতে পারবেন ভূত এফএম। রাত 11:59 বাংলাদেশ সময়, রাত 11:59 প্রতি শুক্রবার। আর আমরা যেটা করব এখন সেটা হচ্ছে আমাদের ইমেল অ্যাড্রেস জানালাম, আমাদের ফেসবুক পেজ দুটোর লিঙ্কও আমি দিয়ে দেব, www.facebook.com/radio.furti and www.facebook.com/bhutfm.russell। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনায় যাবেন। Thank you, Russell bhai, for giving me the opportunity. You're most welcome. I am Osim, coming from Uttara, third year MBBS, Aichi Medical College. তো আমাদের আসলে মেডিকেলে সবসময় হচ্ছে আমাদের ফার্স্ট ইয়ার থেকে যেটা পড়াশোনা হয়, ডেড বডি নিয়ে আমাদের পড়াশোনা করতে হয়, যে অ্যানাটমি যে সাবজেক্টটা। তো আমরা যখন ফার্স্ট ইয়ারে ক্লাস করি, তো মোটামুটি হচ্ছে আমাদের ম্যাক্সিমাম পড়াশোনাই সেটা হচ্ছে ডেড বডি রিলেটেড।
তো যাই হোক, ঘটনাটা হচ্ছে দিনটি ছিল হচ্ছে বুধবার, এবং এটা রিসেন্টলি আপনার হচ্ছে মানে গত ইয়ারের ডিসেম্বরের দিকে। আচ্ছা। তো আমি আর হচ্ছে আমার এক ফ্রেন্ড হচ্ছে অর্ণব, তো আমরা দুজনেই একসাথে পড়ি এবং একই রুমে থাকি। তো আমার এক রিলেটিভ ভর্তি ছিল উত্তরা এক হসপিটালে, আমি হসপিটালের নাম বলতে যাচ্ছি না। তো আমরা হচ্ছে রিক্সা করে বের হই এবং ওখানে পৌঁছতে আমাদের 10টা বাজে। তো যাওয়ার পর রিলেটিভ ওখানে তার সাথে দেখা করি, স্টে করি, তারপর ডক্টরের কাছ থেকে রিপোর্ট চেক করি। তো ওখানে কিছুক্ষণ থাকার পর পাশের রুম থেকে একটা চিৎকার ভেসে আসে, দ্যাটস লাইক যে একটা মানে ডেথ হয়েছে এই মাত্র, এরকম একটা মানে কান্না, আর্তনাদ। তো আমরা সেখানে ছুটে যাই, আমি আরো। তো বেসিক্যালি প্রথমে হচ্ছে যেটা চেক করতে হয় যে পালস, হার্টবিট বা ব্রেথিং হচ্ছে কিনা সেটা, মানে তখন ওই মুহূর্তে ডক্টর ছিলেন না ওই রুমে। তো আমরা চেক করে দেখলাম যে হ্যাঁ মানে হি অলরেডি ডেড, সে মারা গেছে। তো তারপর ডক্টর আসলেন, যে ডেড নিশ্চিত করলেন। তো বলে রাখি যে বাচ্চাটা ছিল 10 থেকে 11 বছর হবে, আর ওর সাথে সম্ভবত গার্ডিয়ান হবে, ওটা হচ্ছে ওর কাজিন শুনলাম পরে। ওর বয়সও খুব একটা বেশি হবে না, হয়তো 16-17 বছর, 15-16 এরকম বছর হবে। তারপর ডক্টরের কাছ থেকে আমরা ওই বাচ্চা সম্বন্ধে জানলাম, তার লিউকেমিয়া হয়েছিল। এবং রাসেল ভাই আপনি জানেন যে এটা খুব ব্যয়বহুল একটা ট্রিটমেন্ট, হ্যাঁ অনেক টাকা পয়সা, অনেক খরচ হয়। এবং তারপর আর মেডিকেলে হচ্ছে আপনার যে যদি কোনো বিল বাকি থাকে তাহলে ওরা কিন্তু ডেড বডি ছাড়ে না। তো বিলটা পে করে তারপর ডেড বডি নিতে হয়। তারপর ওই মেডিকেলে আমাদের একজন টিচার ছিলেন, প্রফেসর, তো উনি ওখানে বসেন। তো ওনার সাথে কথা বললাম, তো উনি বললো যে হ্যাঁ ঠিক আছে, তাহলে যে বিলটা বাকি আছে ওটা আমাদের দিয়ে দিই, এটা বলবো আর কি। তো আমরা ওখানে বিলটা পেমেন্ট করলাম। তারপর উনি আমাকে বললেন যে তোমরা তাহলে কাজ করো, ওই মানে পেশেন্টটা তো আসলে ওনাদের ওখানে গার্ডিয়ান কেউ নেই, বা ওরা একটু পুয়ার ফ্যামিলি, তোমরা একটু কষ্ট করে অ্যাম্বুলেন্সে করে তোমরা হচ্ছে বডিটা দিয়ে আসো, হ্যাঁ এরকম একটা প্রপোজাল দিল। তো আমরা চিন্তা করলাম হ্যাঁ ঠিক আছে চলে যাই। তারপর হচ্ছে ঠিক তখন আমরা বিলটা পে করে আমরা অ্যাম্বুলেন্স নিলাম। তো নিয়ে হচ্ছে রাসেল ভাই আমরা যখন মানে হসপিটাল থেকে যখন বের হই, তখন মানে এইসব কাজ শেষ করতে করতে মোটামুটি হচ্ছে আপনার প্রায় মানে 12টা বেজে যায় আর কি রাত্রে। তো ওদের বাড়িটা ছিল হচ্ছে আপনার মানিকগঞ্জে, মানিকগঞ্জ শহর থেকে অনেকটা দূরে, মানে প্রপারে না। তো আমরা যাই হোক মেনলি হচ্ছে মানে প্রাইভেট মেডিকেল থেকে হয়তো আপনার কফিন দেয় না, হ্যাঁ ওরা, কিন্তু আমরা ম্যানেজ করতে পেরেছিলাম। যাই হোক, তো কাঠের মোটামুটি চলে আর কি, ওরকম একটা কফিনে করে, তো এরপর লাস্টটা করে আমরা অ্যাম্বুলেন্সের পিছনে রাখি। তো ওই সাথে যে ছেলেটা ছিল মানে সে হচ্ছে আপনার মানে একবার কেঁদে কেঁদে সে একবার মানে বেহুশ হয়ে যায়, এই টাইপের আর কি। তো ও অনেকটা অ্যাবনর্মাল হয়ে গেছে, মানে তার রিলেটিভ মারা গেছে। তারপর আমি সামনে বসি, আর হচ্ছে আমার যে ফ্রেন্ড অর্ণব, ও আর হচ্ছে ওই বডিটা, আর হচ্ছে যে তো আপনার ওর কাজিন, সে পিছনে বসে। তো আমরা যখন গাড়িটা বের করি উত্তরা থেকে, আমরা হাউস বিল্ডিং হয়ে আমরা হচ্ছে আপনার আশুলিয়া হয়ে আমরা ওদিক দিয়ে রওনা দিই, আশুলিয়া দিয়ে রওনা হই। তো আমি এর আগে শুনেছি যে আশুলিয়া যে লম্বা রাস্তাটা, রাসেল ভাই যে বেড়িবাঁধের যে লম্বা রাস্তাটা, তো ওখানে অনেক অ্যাবনর্মাল ঘটনা নাকি হয়, এটা শুনি। তো আমরা যখন ওই রাস্তাটা পৌঁছাই মোটামুটি মাঝে, তখন কি হয় সে মানে একটা লোক মানে দূর থেকে ভালো বোঝা যাচ্ছিল না, মানে তিনি আমাদের গাড়ি থামানোর জন্য ইশারা করতেছেন। তো আমরা মানে তখন মাথার মধ্যে চিন্তা একটাই যে বডিটা নিয়ে যেতে হবে, ওখানে পৌঁছাতে হবে, এটাই। তো যাই হোক, লোকটা কোনোভাবেই মানে রাস্তা সরতেছিল না। এরপর হর্ন দেওয়া হলো কিন্তু না। এরপর সে একদম গাড়ির সামনে এসে পড়লো, যে এখন যদি গাড়িটা না থামানো হয় তাহলে লোকটা হয়তো ডের হয়ে যাবে। তো গাড়িটা থামানো হলো, থামিয়ে আমরা নামলাম এবং নেমে খুব অবাক হলাম যে একটা লোক, তিনি হচ্ছে একদম ধবধবে সাদা পাঞ্জাবি পায়জামা পরা, টুপি পরা, তারপর হচ্ছে আপনার হাতে তসবি, এবং ওনার মানে বডি থেকে একটা অন্যরকম একটা পবিত্র মানে ঘ্রাণ ভেসে আসতেছে। তো উনি আমাকে বললেন যে কোথায় যাচ্ছেন, ওকে রেখে যান। আমি বললাম যে ওকে রেখে যাব মানে ওকে কে? বললো যে আপনি গাড়িতে যে লাশ নিয়ে যাচ্ছেন, ওই লাশটা আমাকে দিয়ে যান, রেখে যান।
তো আমি একটু অবাক হয়ে যাই এবং আমার মাথার মধ্যে এইটা খেলে রাসেল ভাই যে ডেড বডির বোনস এবং ভিসেরা এটা কিন্তু খুব হাই প্রাইস। হ্যাঁ, তো এটা নেওয়ার জন্য কিন্তু একদল লোক থাকে যারা হচ্ছে আপনার কবর থেকে লাশ চুরি করে, এরপর হচ্ছে আপনার মৃত বডি নিয়ে যায়, নিয়ে ওখান থেকে এই করে। তো আমার মাথায় তখন এটা কাজ করলো যে মেবি হয়তো এরকম কোন চক্রের হতে পারে। তো আমি ওনাকে রিকোয়েস্ট করলাম যে প্লিজ আপনি রাস্তা থেকে সরে যান, আমাদের কাজ করতে দিন। তো উনি আবারও একই কথা বললেন যে রেখে যাও। যাই হোক, ওনার কথাটা ওইরকম পাত্তা না দিয়ে আবার আমরা গাড়িতে উঠলাম, উঠে স্টার্ট করলাম গাড়ি। এরপর যখন আমরা স্মৃতিসৌধ ক্রস করে মোটামুটি হচ্ছে আপনার ধামরাইয়ের কাছাকাছি চলে গেলাম, ঠিক তখন আমাদের গাড়ির কিছু সামনে একদল কুকুরগুলো খুব মানে একবার রাস্তা থেকে এপার থেকে ওপারে যাচ্ছে, এবার থেকে ওপারে যাচ্ছে, মানে দেখা যাচ্ছে এরকম। তো একটা পর্যায়ে কি হলো যে ওগুলো আমাদের গাড়িটাকে একদম ঘিরে ফেললো। তারপর আমরা গাড়ি আবার স্টপ করলাম, নামলাম, এবং মজার ব্যাপার এবং কোইন্সিডেন্ট যেটাই বলেন, এবং ওই লোকটাকে সেম আবার ওখানে দেখলাম ঠিক সেই অবস্থায়। তখন একটু হালকা মানে একটু রোমাঞ্চকর লাগতেছে যে কি ব্যাপার, এই লোকটা কি আমাদেরকে ফলো করতেছে না মানে লাশ চুরি করার জন্য, না কি ওনার অন্য কোনো ইন্টেনশন আছে, ঠিক বুঝতে পারতেছি না। এরপর গাড়ি থেকে নামলাম আমি, আমার বন্ধু। নেমে উনি সেই একই কথা বলতেছে যে তোমরা যা করছো এটা ঠিক না, তোমরা লাশটা রেখে যাও। তো তখন একটু একটু ভয় লাগতেছে যে আসলে তখন রাত যখন আমরা ধামরাই তখন প্রায় 1:30 বেজে গেছে, গাড়ি ঘোড়াও কম, ঢাকা-রিচা মহাসড়কের কথা বলতেছি। তো এরপর ওনাকে আবার জিজ্ঞেস করলাম যে আপনি কি চান। উনি বারবার একটা কথাই, উনি হাতে আপনার তসবি নিয়ে জপ করতেছে, আর হচ্ছে একটা কথা যে তোমরা লাশটা রেখে যাও। এরপর আমরা ওনাকে ওখান থেকে সরিয়ে যে মানে হাত জোর করে ওনাকে বললাম যে প্লিজ আমাদের যেতে দিন, আমাদের দেরি হয়ে যাচ্ছে। তখন আমাদের মাথার মধ্যে কেমন মানে অতরকম কিছু হচ্ছে না। তো আমরা তখন আবার গাড়িতে উঠলাম। এখন হচ্ছে কি যে কিছু দূর যাওয়ার পর যে কফিনটা আমরা নিয়েছি, হ্যাঁ, এইটা কেমন যেন একটু মানে নড়াচড়া করছে, অ্যাজ লাইক অ্যাজ এরকম যে আপনার আমরা যদি বাইরে থেকে নক করি, হ্যাঁ, কাঠের মধ্যে যেমন একটা আওয়াজ হয়, মানে নকিং এর আওয়াজ, হ্যাঁ, নকিং এর আওয়াজ হচ্ছে। তো এইটা একটু কেমন যেন বিব্রতকর লাগলো যে এইটা কিভাবে মানে কফিনের ভেতর থেকে নক করবে, হ্যাঁ, কে নক করবে, এটা তো কখনো এটা তো হতে পারে না। তো 2-1 নক হচ্ছে, আর আমি তো সামনে ফ্রন্ট সিটে বসছি আর আমার ফ্রেন্ড সে তো পিছনে। তো ও জিনিসটা ভালোভাবে ফিল করতে পারতেছে যে নকিং হচ্ছে। তো ও আমাকে ডাকলো ওখান থেকে যে তুই গাড়িটা থামাতে বল, গাড়িটা থামাতে বল, সামথিং ইজ হ্যাপেন হিয়ার। তো আমি আমার গাড়িটা থামালাম। থামানোর পর এরপর হচ্ছে দেখলাম যে আমরা নামলাম, নেমে কফিনটার কাছে গেলাম এবং কাছে গিয়ে দেখলাম যে না, তখন কোনো সমস্যা নেই। আবার যখন ঠিক আমরা উঠতে যাবো ঠিক তখনই এরকম একটা অদ্ভুত আওয়াজ, আবার নকিং আওয়াজ। এরপর চিন্তা করলাম যে একটু খুলে দেখি যে আসলে কি সমস্যাটা, কি নকটা আসছে, হ্যাঁ, নকটা কিভাবে আসছে। তো কফিনের আমরা ঢাকনাটা খুললাম এবং খুলে যেটা দেখলাম যে লাশের মুখটাতে বড় বড় আঁচড়ের দাগ, এবং এটা দেখে আমি খুব কনফিউজড হয়ে গেলাম যে আমরা আসলে এত মেডিকেলে থাকি, এত পেশেন্ট দেখি, এত ডেড বডি দেখি, এরকম অ্যাবনর্মাল কখনো দেখি নাই। আর যখন আমি তো আপনাকে ফার্স্টেই বলেছি যে যখন আমরা ওর ডেটটা হলো তখন কিন্তু ওর পালস চেক, হার্টবিট আমরাই করেছিলাম। আপনি তখন দেখছেন যে একদম ফ্রেশ, এবং এটা দেখে আমরা মানে খুব অবাক হয়েছে যে কিভাবে সম্ভব। এবং তারপর মানে আর ওখানে আর কোনো কথা না বাড়িয়ে আমরা ওইভাবে রেখেই সুন্দর করে আবার গাড়ি স্টার্ট করি যে কি হচ্ছে হোক, যা হচ্ছে হোক। এবং পুরোটা রাস্তা মোটামুটি এই নকিং কন্টিনিউ হচ্ছিল। যখন আমরা মানিকগঞ্জ শহরে পৌঁছাই তখন সম্ভবত 3টা-3:30 এরকম বাজে। তো মানিকগঞ্জ শহর থেকে ওদের বাড়ি ছিল হচ্ছে আপনার ঘিওর বলে, মানে হচ্ছে একদম আপনার যে আরিচা ঘাট আছে না, তো হ্যাঁ ওই দিকে আর কি, ওই সাইডে অনেক দূরে কিন্তু মানিকগঞ্জ থেকে। তো ভোরবেলা হচ্ছে আপনার আমরা গিয়ে পৌঁছাই, মোটামুটি আজান দেয় তার একটু পরে। তো বাড়িতে গিয়ে দেখলাম যে ওদের অবস্থা আসলেই খুব খারাপ, মানে লিউকোমিয়ার একটা ট্রিটমেন্ট করার মতো সামর্থ্য ওদের নেই। যাই হোক, তো তারপর তো গোসল করানো হয়। তো যখন লাশটা নামানো হলো এবং গোসলের জন্য ওকে নেওয়া হলো, তখন দেখা গেল যে আমরা তো তখন আসলে পুরো বডিটা খুলিনি, শুধু মুখে দেখেছি যে দাগ, এবং দেখলাম যে হাতেও এরকম বড় বড় আঁচড়ের দাগ, এবং এটা আসলে কখনোই সম্ভব না। এবং মজার ব্যাপার হচ্ছে, বা যেটাই বলেন, এটা কখনোই বিলিভ করতে পারছিলাম না যে ওর বডিটা, আমরা দেখি যে ডেড বডি 2 থেকে 3 ঘন্টার মধ্যে ব্লাড ক্লট হয়ে যায় এবং ডেড বডি একদম কুল হয়ে যায়। কারণ হচ্ছে মারা যাওয়ার সাথে সাথে রিগর মর্টিস হয়, আমাদের আমি বলে আর কি, এবং এটা হচ্ছে আপনার ডেড বডি একদম ঠান্ডা হয়ে যায়, এটা জানেন আপনারা সবাই। কিন্তু ভোরবেলা মারা গেছে হচ্ছে সেই রাত্রিরে, এবং হচ্ছে ভোরে হচ্ছে আমরা ওখানে পৌঁছাই। এতটুকু সময়
একদম এটা কনফার্ম যে একটা বডি অবশ্যই সেখানে ঠান্ডা হবে, ব্লাড ক্লট হবে, কিন্তু এই বডিটা অ্যাবনর্মাল। মানে টেম্পারেচারটা আমার কাছে মনে হলো, আমরা যখন নামালাম মানে গোসল করার জন্য গাড়ি থেকে নামালাম, তখন মনে হলো যে টেম্পারেচারটা মানে অ্যাজ ইউজুয়াল, মানে আমরা জীবিত মানুষের আমাদের যেমন অ্যাজ ইউজুয়াল। এবং এটা কোনোভাবে সম্ভব না। কিছু কিছু ডিজিজ থাকে, হ্যাঁ, যে ডিজিজ হলে কি হয় যে আপনার মারা যাওয়ার পরেও বডি টেম্পারেচারটা অ্যাবজর্ব করতে পারে না, তখন মোটামুটি থাকে এর প্রমাণ। কিন্তু লিউকোমিয়া হলে কখনোই এরকম হয় না। আর এরকম হওয়ার পেছনে কি কারণ সেটা আমরাও জানি না, আমরা মেডিকেল সায়েন্সে এত পড়াশোনা করি, বাট এটা কেন হচ্ছে জানি না। এটা নিয়ে আমি কথা বলছি স্যারদের সাথে, স্যার এটা কিভাবে সম্ভব। আপনি চিন্তা করেন যে প্রায় 6 ঘন্টা 5 ঘন্টা হয়ে গেছে, বডি একদম ঠান্ডা হয়ে যাওয়ার কথা, কিন্তু হয়নি। এরপর যখন মানে জানাজার পড়ানো হবে, তো জানাজা পড়ানোর সময় আমরা ওই যে লোকটার কথা বললাম, লোকটাকে আবার দেখি, এবং সেই লোকটা জানাজা পড়াচ্ছে, এবং জানাজার সময় খুব সুন্দর একটা পবিত্র স্মেল ভেসে আসে। আমি আমার এই জীবনে আমি কখনো এরকম স্মেল পাইনি, এবং সেটা আমি শুধু একা না, আমার অ্যাম্বুলেন্সের ড্রাইভার এবং আমার সাথে যে আমার ফ্রেন্ড ছিল ও সহ 3 জন, যে এখন এত সুন্দর স্মেল কখনো পাইনি। সেই ভদ্রলোক কি নামাজ পড়াচ্ছেন? না, সেই ভদ্রলোক নামাজ পড়ছেন না, সেই ভদ্রলোক জানাজাতে অংশগ্রহণ করেছেন। হ্যাঁ, ঠিক সেরকম তসবিহ হাতে। তারপর জানাজা পড়ানো হলো, লাশ কবর দেওয়া হলো, আমরা ওখানে স্টে করলাম, ওদের পরিবারের সাথে একটু কথাবার্তা বললাম। এরপর কিছুক্ষণ পর একটা ছোট বাচ্চা আসলো, 10-11 বছরের। বাচ্চার নাম ছিল মাহিন। তো সে মানে কোনোভাবে জানতে পেরেছে যে আমরা লাশটা ঢাকা থেকে নিয়ে আসছি। মাহিন মানে বললো যে ওই ছেলেটা যে মারা গেছে সে ছিল তার খেলার সাথী, সবসময় সাথে খেলাধুলা করতো। তারপর আপনার মাহিন বললো যে ওই ছেলেটা মানে ওরা হচ্ছে মাদ্রাসাতে পড়ে, লোকাল ওখানে মাদ্রাসাতে। তো আমাদের ওখানে নিয়ে গেল আর কি, যে এখানে আমার বন্ধু, আমরা একসাথে পড়তাম। তো মাদ্রাসায় যাই এবং গিয়ে ওখানে আপনার যে ওখানে দায়িত্বে আছে ওনার সাথে কথা বলি। ওনারাও বলে যে হ্যাঁ আমরাও টাকা কালেক্ট করেছিলাম এবং ওকে চিকিৎসা করানোর জন্য, কিন্তু মিস্টেক মরে গেছে আর কি, এরকম। তারপর ওখানে যখন রুমে ঢুকে দেখলাম যে দেওয়ালে একটা ফটো, এবং আশ্চর্য হলাম, এবং মানে এইটা আমি বিশ্বাস করতে পারছিলাম না। যদি আমি একা দেখতাম তাহলে আমি বলতে পারতাম যে হ্যালুসিনেশন, ইলিউশন হয়েছে, কিন্তু আমার সাথে 3 জন প্রত্যক্ষদর্শী আছেন, আমার ড্রাইভার এবং আমার বন্ধু। যেই লোকটাকে আমরা রাস্তায় দেখেছি সেই লোকটার ছবিটা ওখানে টানানো, এবং ডেফিনেটলি সেই লোকটা মারা গেছে, আজ থেকে প্রায় 1 বছর আগে মারা গেছে, এবং সে ওখানকার প্রাক্তন মৌলবী ছিলেন। মানে এটা একদম আমরা কি বলবো, মানে ভাষা হারিয়ে ফেলেছি যে এইটা কিভাবে সম্ভব। আমি যদি একা দেখতাম তাহলে হয়তো মনকে বুঝতে পারতাম যে হ্যাঁ হয়তো আমার ভুল হয়েছে, কিন্তু যে লোকটাকে 3 বার আমি দেখেছি, আমি না সহ 3 জন, সেই লোকটা পৃথিবীতে তার কোনো অস্তিত্বই নেই। আচ্ছা, তো এটাই ছিল রাসেল ভাই আমার ঘটনা আর কি। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। অনেক অদ্ভুত টাইপের ঘটনা এবং অনেক অদ্ভুত টার্ন আছে সেই ঘটনাটির মধ্যে। এখন যেটা করব সেটা হচ্ছে আমরা পরবর্তী ঘটনায় চলে যাব। আমাদের আরো অতিথি আছেন, সময় বেশ কম, সুতরাং আমরা পরবর্তী ঘটনায় যাচ্ছি। আপনার নামটা প্লিজ একটু বলে আপনার ঘটনায় চলে যাই আমরা। আপনি আরেকবার একটু আপনার নামটা বলতে হবে এবং আপনি কোথা থেকে এসেছেন। আমার নাম রাইয়ান, আমি নটরডেম কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছি। ওকে, আমার ঘটনাটি ডিরেক্ট ঘটনাতে চলে যাই। আমার ঘটনাটি মূলত আমার একটা ফ্রেন্ডের কাছ থেকে শোনা। ফ্রেন্ডটি ছোটবেলা থেকে মাদ্রাসা পড়ে, ও এখনো মাদ্রাসায় অধ্যয়নরত আছে। তো ফ্রেন্ডটি যখন গ্রামে যায়, সে মাঝে মাঝে গ্রামে যেত। তো গ্রামে থেকে তার একটা ফ্রেন্ড থাকে, তার সাথে মাঝে মাঝে মাছ ধরতে যেত, ঝিলের ভিতর মাছ ধরতো। তো এই যে ট্যাটা বা কোচ টাইপের জিনিস দিয়ে ঝিলের ভিতর মাছ ধরতে যেত। তেমন একদিন হঠাৎ করে ওর যে ফ্রেন্ডটা ও ঢাকায় চলে আসে। তো ওই দিন রাত্রেবেলা ওই ফ্রেন্ডটাই আইসা ওকে বলতেছে যে দোস্ত আয় চল আমরা মাছ ধরতে যাই। এখন ওর কাছে খটকা লাগতেছে, এটা কেমন হইতে পারে যে আমার ফ্রেন্ড আজকে সকালে ঢাকায় চলে গেছে, ও এর ভিতরে আবার কিভাবে আসলো, খুবই অদ্ভুত একটা জিনিস। তারপর ও বলতেছে যে তারপর ও গেটটা খুলছে। গেটটা খোলার পর দেখতেছে যে হ্যাঁ ওর ফ্রেন্ডই একবারে ওই যে টাটা টাইপের নিয়ে দাঁড়ায় আছে, বলতেছে যে আচ্ছা ঠিক আছে আমি আসতেছি, কারণ ও এর আগেও মাদ্রাসা থাকতে এইসব জিনিসগুলো ফেস করছে। আচ্ছা, তারপর ও জামা টামা পরে ও একটা নিয়ে বের হয়ে গেছে। তো যাতে যাতে পরে নৌকা যেখানে ওরা উঠে যেখানে মানে ভিতর ঝিলের দিকে যাবে ওইখানে। তো আজকে এমন একটা ওর ফ্রেন্ডটা ও কখনো নৌকা চালাইতে পারতো না। তো আজকে ওই ফ্রেন্ডটা সে নৌকা চালাইতেছে, বলতেছে যে আচ্ছা আমি নৌকা চালাইতেছি তুই মাছ ধর। তারপর ওরা একটা টাইমে গিয়া মাঝখানে নদী ঝিলের মাঝখানে যায়। যাওয়ার পরে প্রচন্ড মাছ ধরে, অনেকগুলা মাছ ধরে ওই দিন, অনেক মাছ ধরতেছে। তো তারপর হঠাৎ ওই যে ফ্রেন্ডটা
হ্যাঁ, যে বলতেছে যে আচ্ছা দোস্ত চলো আমরা ওই সাইডে যাই, একটা জংলা টাইপের ভিতর আছে, ওই জংলা একটা ভিতরে, তো ওইদিকে মূলত ওই মানে কোন বসত বাড়ি নেই, একবারে জংলা অঞ্চল টাইপের, এখানে মানে একবার মানুষের বসবাস নাই। তো এখন ওই ফ্রেন্ডটা তো আগেই বুঝতে পারছে যে এটা তো মানুষ হইতে পারে না, কারণ আমার ফ্রেন্ড আজকে সকালেই গেছে, এটা কিভাবে হইতে পারে, ওর কাছে এটা খুবই একবার স্ট্রেঞ্জ বিষয়টা লাগতেছে। তারপরও বলতেছে যে না দোস্ত আমি এখন না, আমরা একটু পরে আসি, আমরা বসতির ওই সাইডটাই গিয়ে মাছ ধরে তারপর এই সাইডে আসি, এখনো তো অনেক রাত আছে বাকি আছে। তখন ওরা 2টা নাগাদ ওরা বের হয়েছিল এমন একটা টাইমে। তো তারপর ও অনেক জোরাজুরি করার পরে ও রাজি হয়েছে। রাজি হওয়ার পরে ওরা ওই সাইডটাই গিয়ে মাছ ধরতেছে। তো বারবার শুধু ওই যে ফ্রেন্ডটা বারবার বলতেছে যে ওর ভেস ধরে যে আসছে, যে বারবার বলতেছে যে আচ্ছা চলো না আমরা ওই সাইডে যাই, ওই সাইডে গিয়ে একটু মাছ ধরে আবার এই সাইডে আবার আসি, বারবার ওকে কনভিন্স করে ওই সাইডে নিয়ে যেতে চাইছিল, এমন অবস্থা। কিন্তু ও তো একবার স্টেট কারণে বুঝতে পারছে যে এটা মানুষের জিন বা বদ টাইপের কিছু একটা হতে পারে। তারপর ও ওই যখন মাছ ধরতেছে ও সোজা একবার বৈশাখ তাকায় রয়েছে ওর দিকে, সোজা দৃষ্টিতে ওর দিকে তাকায় রয়েছে। তো তাকায় রয়েছে পরে ও এখন তো অবাক হয়ে, ও বুঝতে পারতেছে যে তাকায় রয়েছে। আর এমন রাসেল একটা পয়েন্ট হলো যে কোনো বদ টাইপ জিন বা কোনো কিছু যদি মানুষের ভেজ বা কোনো একটা প্রাণীর ভেজ ধরে যদি আসে, সে ওইভাবে যদি একটা মানুষ যদি তার দিকে ওই এক পলক দৃষ্টিতে তাকায়, সে কিন্তু চেঞ্জ করতে পারে না, সাথে সাথে কিন্তু সে চেঞ্জ করে গিয়ে সে ভ্যানিশ হয়ে গিয়া করতে পারে না, তার কিন্তু সময় লাগে বা একটু লাগে। তো ও একই পলক ভাবে তাকায় রিসোর্ট দিকে, ও ওই ভেস চেঞ্জ করতে পারতেছে না, এমন একটা অবস্থা। কিন্তু কনভিন্স করছে আচ্ছা ওই একটা মাছ চলে যেতেছে, কিন্তু ওরও চাইতেছে যে ও অন্যদিকে তাকাক। হ্যাঁ, এই সুযোগটা চাইতেছে যে আমি ওই যে জিন টাইপের বা বট টাইপের যে জিনিসটা ও যাতে উঠে গিয়ে ভ্যানিশ ওর একটা ক্ষতি করতে পারে, কিন্তু একটা টাইমে গিয়া করতে পারতেছে না। তারপর এক দিশে টাকা রয়েছে, তারপর এমন প্রায় এরকম করতে করতে প্রায় 3টা সাড়ে 3টার দিকে চলে গেছে এরকমের। তারপর কথা চলতেছে তারপর ঠিক ফজরের ঠিক আগে আধা ঘন্টা বা এরকম, তখন ওই যে জিনটা বা খারাপ জিনটা ও বলতেছে যাচ্ছে আমাকে মাফ করে দেন, আমি ভুল করছি, আপনার সাথে এসে আমি ভুল করছি, আমি আপনাকে ক্ষতি করতে চাইছি। তারপর ওই ফ্রেন্ডটা জিজ্ঞেস করতেছে আচ্ছা তুমি আমার কেন ক্ষতি করতে চাইছো? তা বলতেছে দেখেন আপনারা প্রতিদিন মাছ ধরে নিয়ে যান আর আমরা ওইখানে মাছ খাই, আপনাদের জন্য আমরা কম মাছ পাই এখানে, আপনারা আসেন দেখে আমাদের পোষায় না প্রতিদিন, এই কারণে চাইছি আজকে আপনার ফ্রেন্ডটা নাই, আপনার ওই ফ্রেন্ডের ফেস নিয়ে গিয়ে আপনাকে একটা ক্ষতি করতে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ, এবং আশা করছি যে মাছ ধরার এই ঘটনাগুলো আমরা অনেকেই শুনেছি, বহুল প্রচলিত ঘটনা, এবং এই ঘটনাগুলোর ব্যাখ্যা আসলে নাই, এবং আশা করছি যে আপনারা এনজয় করেছেন। আমি পরবর্তী ঘটনায় যেতে চাই, এবং পরবর্তী ঘটনাটি আমি পড়ে শোনাতে চাই আপনাদেরকে একটু, এবং আমাদের একটা ইমেইল আছে, সেই ইমেইলটা একটু পড়তে চাই। ইমেইলের সব লেখার সব জায়গাগুলো পরিষ্কার না, আমি জানি না পড়তে পারবো কতটুকু, তারপরেও চেষ্টা করছি যতদূর পড়ে শোনা যায় আপনাদেরকে। তো যাই হোক, যেভাবে ইমেইলটি শুরু করেছেন ঠিক সেভাবে আমিও শুরু করছি। তিনি লিখছেন যে আসসালামু আলাইকুম রাসেল ভাই। আচ্ছা, আমি এই ইমেইলটার অনেক শব্দই আমি এখানে দেখতে পাচ্ছি না, সুতরাং আমার মনে হয় যে এই ইমেইলটা পড়াটা খুব একটা বুদ্ধিমানের কাজ হবে না, কারণ আপনাদের ডিস্টার্ব হতে পারে। আমি পরবর্তী ইমেইলটায় যাই, এবং এই ইমেইলটা পরিষ্কার আছে। তো যাই হোক, আমি শোনাচ্ছি আপনাদেরকে ইমেইলটা পড়ে, এবং আপনারাও যদি ইমেইল পাঠাতে চান তাহলে খুব সহজ একটা উপায় আছে। bhuthfm@radiofurti.fm হচ্ছে আমাদের অ্যাড্রেস, এই অ্যাড্রেসে এসে আপনি শোনাতে পারবেন, লিখে পাঠাতে পারবেন। আচ্ছা, তো যাই হোক, আমি গ্রামের এক MM মেমোরিয়াল ডিগ্রি কলেজে ইন্টারমিডিয়েটের 2য় বর্ষে পড়াশোনা করছি। হ্যালো রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি আগে কখনো আপনাদের কাছে ঘটনা পাঠাইনি, এই প্রথম। অনেকদিন ধরে ভাবছিলাম আপনাদের ঘটনা পাঠাবো, কিন্তু মনের মতো ঘটনা পাচ্ছিলাম না। অনেক সাধনার পরে আমি আজ একটা ঘটনার সন্ধান পেলাম, ঘটনাটি পাঠাচ্ছি। 2008 ডিসেম্বর খুব ভোরেই বাবার কাছে ফোন আসে ফুপুর বাড়ি থেকে। ফুপুর মেজ মেয়ের বিয়ে, কোনো সঙ্গত কারণে আনুষ্ঠানিক যাত্রা ছাড়াই। আমাদের ফ্যামিলি থেকে একজনকে যেতে হবেই, এবং আজই বাবা দায়িত্বটা আমাকেই দিলেন। কিন্তু
আমি ঠিক মতো চিনি না, ক্লাস 5-এ থাকতে গিয়েছিলাম, 8 বছর আগের কথা। সকাল 10টায় রওনা হলাম এবং 4 ঘন্টা ট্রেন জার্নির পরে মোহিতপুর স্টেশনে পৌঁছালাম। সেখান থেকে একটা ভ্যান ভাড়া করে সোজা জাম্বিলপাড়া যে বাজারে, এবং সেখানে গেলাম। আমার ফুফাতো ভাই নাই, তাই অন্য একটা ছেলেকে পাঠিয়েছে আমাকে রিসিভ করার জন্য। ছেলেটি আমাকে দেখেই চিনতে পারল। ছেলেটিকে সঙ্গে নিয়ে একটা চায়ের দোকানে বসলাম। দুজনে চায়ে চুমুক দিচ্ছি। এমন সময় হঠাৎ একটা ছেঁড়া প্যান্ট, খালি গা, চুল গোফের মতন একটা, দেখে মনে হবে যে পাগল, এরকম কেউ একজন আমাকে হাত দিয়ে ইশারা করে দেখাচ্ছে একটা রুটি কিনতে যাচ্ছে সে, এবং বলছে যে রুটিটা কিনে দিতে। আমি একটা রুটি কিনে দিলাম। এটা কে অবশ্য বাজার বললেও ভুল হবে, 5-7টা দোকান মাত্র, আশেপাশে 2 কিলোর মধ্যে কোনো বাড়িঘর নেই। যদিও বাজারের পাশে রেল লাইন, তবুও অন্ধকারচ্ছন্ন অজপাড়া গ্রাম বললে এটাকে ভুল হবে না। ছেলেটাকে সঙ্গে নিয়ে রওনা দিলাম ফুপুর বাড়ির দিকে। মাঝখানে একটা হাঁটু পানির বিল পাড়ি দিতে হলো। অবশেষে সন্ধ্যায় পৌঁছলাম বাড়িতে। ফুপুদের বাড়ির সাথে আরো 2টো বাড়ি আছে, আশেপাশে কোনো বাড়ি নেই। চারিদিক জনমানব শূন্য। বিদ্যুৎ তো দূরের কথা, হ্যারিকেনের তেলটুকু কিনতে গেলে 1 কিলো হেঁটে জাম্বিলপাড়া বাজারে যেতে হয়। সন্ধ্যার পরেই ঘন কুয়াশা আচ্ছন্ন আবরণ পড়ে যায় পুরো এলাকায়। কনকনে শীত। রাতের খাবারের পর বাইরে বের হলাম। একা খুব খারাপ লাগছিল, মাথায় সামান্য যন্ত্রণা হচ্ছিল। একদিকে আরো শীতের দিন, রাত মাত্র 9টা, অথচ কোথাও বিন্দুমাত্র আলোটুকু পর্যন্ত নেই। উজ্জ্বল চাঁদ, চাঁদের আলোয় সবকিছুই স্পষ্ট দেখা যাচ্ছে। না, একটু হেঁটে আসা যাক, বাজারে গেলে হয়তো চাটা পাওয়া যাবে। এবং ফ্লানেল এবং মাফলারটা পরে আমি হাঁটতে শুরু করলাম। 10 মিনিটের মতো হাঁটলাম। পানি ভেঙে বিল পার হলাম। বিল পার হওয়ার পরে পরিবেশটা কেমন যেন বদলে গেল। মাথার ভেতর যন্ত্রণা হচ্ছে। অবাক কাণ্ড, বাজারের সব দোকান বন্ধ। রেল লাইনের সাথে চায়ের দোকানে বেঞ্চে এসে বসলাম। শুধু রেল লাইনের ল্যাম্পপোস্ট ছাড়া আর কোনো আলো নেই। চারিদিকে আবছা অন্ধকার। কেমন গা ছমছম করে উঠল, ভয় ভয় করতে লাগলো। হঠাৎ গা শিউরে উঠল। সেই লাল আলোয় অস্পষ্ট দেখতে পাচ্ছিলাম, স্পষ্ট দেখতে পাচ্ছি একটা মেয়ে রেল লাইনে শুয়ে আছে। মনে হচ্ছে ট্রেনও আসছে। চোখের সামনে সুইসাইড হচ্ছে। আমি উঠে দাঁড়াতে পারছি না, কেমন যেন শরীর অবশ হয়ে যাচ্ছে। আমার প্রচন্ড ভয় হচ্ছে, তবুও উঠে দাঁড়ালাম। চিৎকার করতে করতে দৌড়াচ্ছি মেয়েটার দিকে। কাছে যেতে না যেতেই আলোর বেগে ট্রেন এসে দেহটাকে ছিন্ন ভিন্ন করে দিল। বুকে সাহস নিয়ে এগোতে লাগলাম লাশটার দিকে, কিন্তু ছিন্ন ভিন্ন দেহ তো দূরের কথা, 1 ফোঁটা রক্ত পর্যন্ত নেই। চোখের সামনে যা দেখলাম অবিশ্বাস্য। তবু আশেপাশে খুঁজতে লাগলাম, হয়তো কেটে পড়েছে কোথাও এবং ছড়িয়ে পড়েছে হয়তো। আবারও চায়ের দোকানে এসে বসলাম। আশেপাশে ঝোপঝাড় থেকে ভেসে আসছে গোঙানির আওয়াজ। আস্তে আস্তে সেই শব্দ তীব্রতর হচ্ছে। হঠাৎ 4-5টা কুকুর এসে ঘিরে ধরল আমাকে। এগুলো ঠিক কুকুর না, কুকুরের মতো এক অদ্ভুত প্রাণী। চোখ দুটো টকটকে লাল, আগুনের গোলার মতো জ্বলছে। আর বোঝার বাকি রইল না কি ঘটতে যাচ্ছে। প্রাণপণে চিৎকার করার চেষ্টা করছি, কিন্তু গলা দিয়ে স্বর বের হচ্ছে না। আমার মাথা ঠিক কাজ করছে না, কি করব, এবং ব্রেনের প্রতিটি সেলে ভয় ঢুকে গেছে। নার্ভগুলো উত্তেজিত, শরীর ঘেমে কাদামাটা, হাঁটুর কাঁপুনি, শরীর আরো দুর্বল হতে লাগলো। প্রচন্ড পানি পিপাসায় বুক চিরে যাচ্ছে। ঠিক তখনই ওই সেই খালি গায়ে ছেঁড়া প্যান্টের পাগল কুকুরগুলোকে আমরা আগে যেন তাড়িয়ে দিল। আমার দেহ যেন প্রাণ ফিরে আসছিল। মাথা ফেরাতেই পাগলটাকে দেখতে পেলাম। দ্রুত হাঁটতে লাগলাম বাড়ির দিকে। বিলের কাছে কি যেন একটা দেখা যাচ্ছে। কাছে গিয়ে দেখতে পেলাম লম্বা চওড়া ধপধপে সাদা পাঞ্জাবি পরা, পাগড়ি পরা 3-4টা চেহারা একবারেই স্পষ্ট আমার পাশে দাঁড়িয়ে, এবং তার সাথে একটা খাটিয়া। এই নিথর পাথরের মধ্যে লোকগুলোকে পেয়ে একটু সাহস পেলাম। কাছে যেতেই বলল, ভাই একটু সাহায্য করেন, আমাদের মধ্যে একজন চলে গেছে, লাশটা আমরা নিয়ে যেতে পারছি না, আপনি একটু এগিয়ে দিলে ভালো হয়। আমি বললাম, অবশ্যই, ধরুন। 4 জনে মিলে খাটিয়াটা কাঁধে তুললাম। বিকট পচা মাংসের গন্ধ আসছে খাটিয়ার ভেতর থেকে। এতটাই ভারী মনে হচ্ছে যেন 2টো মোটা মানুষ খাটিয়ার ভেতরে। আমি বললাম, ভাই কোথায় থেকে কোথায় আনলেন? কোনো উত্তর আসলো না। আবারও বললাম, কিভাবে মারা গেছে? আবারও কোনো কথা বলল না। আমি শুধু মানুষগুলোর মুখ দেখার চেষ্টা করছি, কিন্তু দেখা যাচ্ছে না। অস্পষ্ট চোখ খোলা,
আচ্ছা, যেন যে চোখ খোলা, ফুপুর বাড়ির কাছে এসে প্রায় সামনে ঝোপটা পার হলেই বাড়ি দেখা যাবে, রাস্তায় উঠলাম। কিন্তু এর বিপরীতে রাস্তা ধরে তারা চলতে লাগলো। আমি বললাম, দাঁড়ান, আমার রাস্তা এদিক দিয়ে, আমি যেতে পারবো না, আর তাছাড়া আমি এখানকার রাস্তাঘাট চিনিও না। সামনে থেকে একজন কর্কশ গলায় বলল, আর একটু সামনে আসেন। যেতে লাগলাম তাদের সাথে, কিন্তু আরেকটু যেতে কতটা এসেছি নিজেও টের পেলাম না। রাস্তার কোনো এক ধারে তারা দাঁড়ালো এবং বলল, দাঁড়ান, আমরা আসছি। তারা চলে গেল পাশেই বড় একটা ঝোপের দিকে, এবং ওইখানে অন্ধকার ছন্ন ইটের ঘর দেখা যাচ্ছে। এটাকে ঘর বললেও ভুল হবে, উঁচু মাটির স্তূপ, একটা অন্ধকারে ঘেরা। আমি দাঁড়িয়ে রইলাম, খাটিয়ার পাশে পচা লাশের গন্ধটা তীব্রভাবে বের হচ্ছে। বাজারের সেই পাগলটা, তাকে দেখেই আমি ছিটকে পড়লাম। কর্কশ কণ্ঠে বলল, যদি বাঁচতে চাস তাড়াতাড়ি এখান থেকে ভাগ। কোনো মতে ঝোঁকটা সামলে নিয়ে প্রাণপণ দৌড়াতে লাগলাম। দৌড়ানোর এক পর্যায়ে একটা গাছের শিকড়ের সাথে হোঁচট খেয়ে পড়ে গেলাম। তারপর থেকে আর কিছু মনে নেই। সকাল 10টায় ঘুম ভাঙার পর দেখি আমাকে ঘিরে অনেক লোকজন দাঁড়িয়ে আছে, সবাই ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে আমার দিকে। রাতের সব ঘটনা খুলে বললাম। বেড়ে সাইজের একজন লোক এসে আমার পাশে বসলো এবং বলল এই গ্রামের রহস্যগুলো। অনেকদিন আগে এখানে একটা বাজার ছিল, তখন রেল লাইন সচল ছিল, এটাই ছিল শেষ স্টেশন। এই গ্রামে রিমা নামের একটা মেয়ে, রেল লাইনের পাশের গ্রামের একটা ছেলের সাথে তার সম্পর্ক ছিল, এবং ছেলেটার সাথে মেয়েটার অনেক দিনের সম্পর্ক। তাদের চুক্তি অনুযায়ী একদিন রিমা বের হয়ে যায় পালিয়ে বিয়ে করবে বলে, কিন্তু রিমার সাথে প্রতারণা করে ছেলেটি, এবং রিমা অন্তঃসত্ত্বা ছিল, এবং সে ট্রেনের নিচে পড়ে সুইসাইড করে। দেহটা এতটাই ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছিল যে সবাই ভয় পেত, কেউ আর এটাকে দাফন করার বা মাটি চাপা দেওয়ার সাহস পায়নি। কুকুর শিয়ালে টানা হেঁচড়া করে শেষ হয়ে যায়। তারপর থেকে সন্ধ্যার পর চলাচল করত না কেউ ওখান দিয়ে। একটা মেয়েকে ঘোরাঘুরি করতে দেখত তারা। তারপর রাতে অনেকে খাটিয়াই করে লাশ আনতে দেখত। আশেপাশের গ্রামে কেউ মারা যেত না, আশেপাশের গ্রামে কেউ আনলেও আশেপাশের গ্রামে কেউ যেত না। আমি বললাম, ওই ইটের ঘরটার রহস্য কি? ওখানে কি মানে কি আছে ওখানে? তারা বলল, ওটাই রিমাদের বাড়ি। এ ঘটনার পর থেকে বাবা মা বাড়ি ঘর ছেড়ে অন্য গ্রামে চলে যায়। আসলে এখানে আর ট্রেনও চলে না, নদীর ভাঙনে স্টেশন ভেঙে গেছে, আর বাজারে সন্ধ্যার পর একটি পাখিও থাকে না। এই ছিল ঘটনা, এবং আশা করছি এই ঘটনাটি আপনাদের অনেক ভালো লেগেছে। একটা ছোট্ট বিরতিতে যাব এবং বিরতির পরে নতুন অতিথি নিয়ে ফিরে আসব। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন আশা করব। স্টে টিউন টু রেডিও ফুর্তি, 88 FM and do ফুর্তি। Bhoot FM. The night comes alive with Graminphone. ওয়েলকাম ব্যাক। আমাদের আরো 3 জন অতিথি আছে, সুতরাং আমরা ঘটনায় চলে যাই। আপনার তার আগে বলি, দ্য নাইট কামস লাইভ উইথ গ্রামীণফোন। আপনারা শুনছেন রেডিও ফুর্তি, 88 FM, চলছে ভূত FM। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপরে আপনার ঘটনায় যাবেন। খুব কাছ থেকে বলতে হবে প্লিজ। ঢাকার পশ্চিম ধানমন্ডি থেকে। জি, ঘটনায় শুনি। তো ঘটনা হচ্ছে, আমার লাইফের ফার্স্ট যে আমার সাথে ঘটে যাওয়া আর কি, যেটা আমি দেখছি নিজের চোখে, সেটা শেয়ার করতেছি। তো ঘটনাটা 2010 সালে। তখন আমার বয়স প্রায় 13 কি 14 এরকম হবে, অনেক ছোট। তো যখন আমি মাদ্রাসায় পড়ি, তো মাদ্রাসায় যখন পড়তাম, তো লাইফের ফার্স্ট মানে যেটা আমার সাথে হয় আর কি। তো মাদ্রাসার বর্ণনা দিয়ে আমি আগে, আমাদের মাদ্রাসাটা ছিল মানে একটা গলির ভিতরে, আমি জায়গাটার নাম উল্লেখ করতেছি না, একটা গলির ভিতরে ছিল মাদ্রাসাটা। মাদ্রাসার পাশে একটা বাগান বাড়ি, আর আশেপাশে বিল্ডিং, 5তলা মাদ্রাসা, 5তলা বিল্ডিং, নিচতলা ছিল আমাদের মাদ্রাসা। তো আমাদের মাদ্রাসার যে মানে প্রিন্সিপাল ছিল, সে একজন খুব ভালো আলেম মানুষ, তার ফুল ফ্যামিলি তারা আলেম। তো ঘটনাটা যেখানে হয়েছে, যে আমাদের যে মাদ্রাসার প্রিন্সিপাল, তার ছোট ভাই একটা মানে মেয়ে আছে, তার সাথে মানে ওখান থেকে আমার লাইফে আর কি মানে সব দেখা শুরু আর কি। তো তার মেয়ে একদিন মানে রাতে ঘুমাইতেছে, ঘুমানোর পরে তো ইলেকট্রিসিটি চলে গেছে, তো খুব গরম লাগতেছে। তো এমনি যেহেতু মানে ওটা একটু চিপা টাইপের ছিল, তো জানলা দরজা বন্ধ ছিল। তো হঠাৎ বুঝতেছে যে মানে একটা খুবই বাতাস আসতেছে রুমে।
তো বাতাসে হঠাৎ চোখ খুলে দেখে যে ওর খাটটা একেবারে সিলিং ফ্যানের সাথে। তো এটা দেখে ও চিৎকার করলো। চিৎকার করার পর উঠে বসলো। উঠে বসার পর সাথে সাথে খাটটা নিচে পড়ে গেল। তো এটা দেখার পর সাথে সাথে রুম থেকে বের হয়ে গেছে। রুম থেকে বের হয়ে যাওয়ার পর এটা ওর আব্বা আম্মুকে বলতেছে যে আমি এরকম এরকম দেখছি। তো এটা হওয়ার পরে ওর আব্বা আম্মুকে একটা প্রসিদ্ধ হুজুরের কাছে নিয়ে যান। তো হুজুরের কাছে নিয়ে যাওয়ার পরে তো হুজুর ওকে কিছু পানি পড়া দেন, তাবিজ দেন, এবং তাবিজ দেওয়ার পর তো ওকে প্রোটেক্ট করার জন্য ওর সাথে একটা জিন দিয়ে দেন। তো জিনটা সাহাবী জিন ছিল, খুবই ভালো জিন, সাহাবী জিন ছিল। তো ওই জিনটাকে ওকে প্রোটেক্ট করার জন্য জিনটাকে ওর সাথে দিয়ে দেন। তো এরকম করতে করতে ও খুব পাগলামি করে। তারপর হুজুরটা বললো যে আসলে জিজ্ঞেস করছে আসলে কেন ওর সাথে হয়েছে। তো ওই হুজুরটা বলছে যে আসলে ওর উপর জিন চালান করা হয়েছিল, ওকে বান মারছে। তো এই কারণে ওর উপর ওকে আমি প্রোটেক্ট করার জন্য একটা জিন দিয়ে দিচ্ছি, খুব ভালো জিন। তো ওই জিনটা যেভাবে বলবে আপনারা সেভাবে চলবেন। তো এরকমই আমরা এই ঘটনা শোনার পরে আমরা 2 দিন যাবত মাদ্রাসার ছাত্ররা আমরা খুবই ভীত ছিলাম, খুবই ভয়ে ছিলাম। আমাদের তো ঘুম, খাওয়া দাওয়া অনেক সবকিছু টোটালি অফ ছিল। কেন আপনাদের তা ছিল কেন? আমরা শোনার পরে কারণ তারা থাকতো আমাদের মাদ্রাসা নিচতলা, তারা থাকতো দোতলায়। তো এই জন্য আমাদের ভিতরটা ভয়টা কাজ করছিল। তো দ্বিতীয় দিন তার পরের দিন রাত্রে আমাদের আবার মাদ্রাসাটা বারান্দা ছিল। বারান্দায় আমরা পড়তাম না যদিও, কিন্তু তারপর আমরা ওখানে খেলতাম বা ওইখানে আমাদের অনেক কিছুই করতাম। তারপর আমরা সেটা যেতাম না, কারণ বাগান বাড়ি ছিল, আমরা একটু ভয় পাইতাম, কারণ ওখানে অনেক কিছু দেখছে, আমরাও শুনছি। তো ওই কারণে আমরা বারান্দায় রাতে আমরা যেতাম না, দিনের বেলা যা করার করতাম। তো একদিন রাত 12টার পরে দেখতেছি যে আমাদের ওই হুজুর, প্রিন্সিপাল হুজুর আর তার ছোট ভাই, সে একজন মুফতি সাহেব, খুব ভালো মানুষ, তারা 2 জন বসে বসে কথা বলতেছে। তো কথা বলতেছে পাশে একটা কলসি। তো আমরা বললাম যে এত রাতে তারা কলসি দিয়ে কি করে। আমরা আবার মাদ্রাসা যে আমাদের যে রুমে শুইতাম ওই রুমে জানলা দিয়ে আমরা ফাঁক দিয়ে দেখতেছিলাম। হঠাৎ দেখলাম যে তারা কথা বলতেছে, কিছু দোয়া দুধ পড়তেছে, হাতে একটা কাগজ আর জাফরান কালার একটা লাল কালির কলম। তো সে দেখলাম যে কারণ সময় ছোট, অত কিছু বুঝতাম না আরবি। তো সে দেখলাম যে আরবিতে কিছু সংখ্যা সে লিখতেছে, কাগজে লিখতেছে আর ক্রস চিহ্ন দিয়ে দাগ দিতেছে লাল কালি দিয়ে। আর দাগ দেওয়ার সাথে সাথে কলসিটা আপনা আপনি মাটি থেকে 1 বিঘা উপরে আপনা আপনি শূন্যে কলসিটা উঠে কলসিটা ঘুরতেছে। আমি এরকম জিনিস শুনেছি, আপনি নিজের চোখে দেখেছেন? অবশ্যই রাসেল ভাই, একেবারে আমার চোখে এখনো ভাসতেছে রাসেল ভাই। আমি কিভাবে দেখছিলাম এটা, যে কলসিটা আপনা আপনি মাটি থেকে 1 বিঘা উপরে উঠে কলসিটা আপনা আপনি ঘুরতেছে। একটা শব্দ হইতেছে, এমন শব্দ যে একটা কলসি যখন একটা জায়গায় ঘষা খায়, কলসিটা ঘুরতেছে, যদি কলসিটা কোন জায়গায় ঘষা খাইতো তাহলে যে সাউন্ডটা হয়তো ঠিক ওই রকম একটা শব্দ হইতেছে রাসেল ভাই। একেবারে নিজের চোখে দেখতেছি প্লাস কানেও শুনতেছি। তো এইটা দেখার পর তো রাসেল ভাই আমরা হয়তো ওই সময় আমরা বুঝতাম যে আসলে তো চোখে কখনো জাদু দেখি নাই। তো আমরা কি আসলে জাদুই দেখতেছি নাকি? আমরা ওই সময় ভয়ও পাইতেছিলাম, আবার খুব ইন্টারেস্টিংও ছিলাম যে আসলে এটা কি দেখতেছি আমরা। পরে আমরা একসাথে যারা দেখতেছিলাম এগুলো, আমরা বললাম কি আমরা যা দেখতে আমি দেখতেছি তাই দেখতেছিস, আমি তাই দেখতেছি, কলসিটা ঘুরতেছে। তো এরকম একটা সংখ্যা দেখলাম যে লিখতেছে আর ক্রস দিতেছে, কতক্ষণ পর কলসিটা মাটির থেকে উপরে উঠে ঘুরতেছে, এরকম একটা শব্দ হইতেছে, আবার আস্তে করে নিচে নেমে যেতেছে। তারপরে আমরা কিছু বুঝতে পারিনি। তারপর আমরা 2 দিন যাবত আমাদের টোটালি সবকিছু অফ ছিল। তারপরে সব ঠিক হয়ে গিয়েছিল। তারপর আমাদের হুজুর বলছিল যে আমাদেরকে যে আসলে ওই দিন যা হয়েছিল তোমরা দেখছো, আসলে এটা হচ্ছে যে ওর উপর জিন চালান করা হয়েছিল। তো জিন চালান করা হয়েছিল ওর উপর। তো এটা করার কারণ একটা সংখ্যা দিছে, যে একটা লিমিটের মধ্যে একটা সংখ্যা দিছে, ওই সংখ্যা অনুযায়ী একটা দোয়া পরে ফু দিছে যে যতগুলা এই সংখ্যার মধ্যে যতগুলা জিন আটকা পড়বে ততগুলা জিনই ওই ক্রস দেওয়ার সাথে সাথে কলসিটা যখন ঘুরে তখন ভিতরে গিয়ে জিনগুলা মরে যায় আর কি, মেরে ফেলে আর কি, যেসব জিনগুলাকে চালান করা হয়েছিল। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমরা চলে যাব পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব। আমাদের হাতে সময় খুব কম, চলুন। ধন্যবাদ রাসেল ভাই। আমি সাগর, খুলনা থেকে আসছি, বর্তমানে ঢাকাতেই থাকি। আমার ঘটনা হলো, ফার্স্টে যেটা বলবো সেটা হলো আমার কাজিনের ঘটনা। তো আমার কাজিন আমার থেকে প্রায় 7-8 বছরের বয়সে বড়। তারা 2 বোন। আমার খালু হলো বাংলাদেশ রেলওয়েতে চাকরি করে, আর এর জন্য খুলনাতে তারা স্টাফ কোয়ার্টারে থাকতো।
তো আমার কাজিন বড় বোন যে ছোটবেলা থেকে সে কথা বলতে পারতো না, মানে মানসিক ভাবে একটু মানে অটিস্টিক বা অটিজম এই টাইপের বলতে পারে। তো এরপরে 7-8 বছর হওয়ার পর থেকে ওর ভিতরে মানে একটা রোগা রোগা ভাব থাকে, মানে এমন একটা ভাব যে ওর ভিতরে কোনো একটা রোগ আছে, শুধু যে কথা বলতে পারতেছে না এরকম কিছু না, আরো কিছু ভিতরে রোগ আছে, এরকম একটা বিষয়। তো আমার খালামণি খালু এরা ডাক্তারের কাছে নিয়ে গেল, বহুত ডাক্তারের করলো, বাট সেরকম কোনো চেঞ্জ পাইলো না। তো এরপরে যখন 2000 সাল বা তারও বেশি 2006-07 হবে, তখন তারা দেখলো যে একটা পর্যায়ে অভি খুব অসুস্থ হয়ে পড়ে, মাঝে মাঝে হঠাৎ হঠাৎ মানে খিচুনি দিয়ে ওঠে, মানে খুব মারাত্মক অবস্থা হয়ে যায়। তো এগুলো দেখে তারা ভাবলো কি আমরা একবার হুজুরকে দেখাই যে অন্য কোনো কিছু কিনা। তো তারা হুজুরকে দেখানোর জন্য গেল বিভিন্ন হুজুরের কাছে। যশোর নোয়াপাড়ায় একজন হুজুর আছে, তো একটা মাদ্রাসায় উনি মারা গেছে, ওইখানে ওই হুজুরের সাথে হুজুরের ওই মাদ্রাসায় গেছিল, ওনারা দেখাইছে এটি করছে। তো কোনো না কোনো ভাবে যে কোনো এক হুজুর বলছে যে ওর উপরে জিনের আছর আছে এবং ছোটবেলা থেকেই ওই জিনটা ওর পিছনে ফলো করছে এবং অনেকদিন ধরে এই জিনটা আছে এবং ওর চেহারা অনেক সুন্দর ছিল রাসেল ভাই, যার কারণে এটা করছে। তো যখনই ওই জিনটা ওর উপরে ইফেক্ট করতো তখন ও খুব মানে খিচুনি দিয়ে উঠতো, একেবারে সে মানে দৃশ্যটা দেখার মতো না, এরকম অবস্থা। তো একটা পর্যায়ে তারা ওকে ভারতে মাদ্রাজেও নিয়ে গিয়েছিল, মানে চিকিৎসা করানোর জন্য, আজমির শরীফে, সবকিছু কোনোভাবেই কোনো কিছুতে কাজ হলো না। তো একটা পর্যায়ে তারা বাসায়, রেলওয়ে যে স্টাফ বাসা, সেইখানে কিছু ঘটনা ঘটতে লাগলো। যেমন রাত্রেবেলা যখন সবাই ঘুমাচ্ছে তখন মনে হচ্ছে যেন বাসার ছাদের উপরে বড় বড় পাথর পড়তেছে, অনেক বড় বড় পাথর, মানে সেটা বোঝাই যায়, ছাদের উপরে তো ছোট পাথর পড়লে বোঝা যাবে না। তো সকালবেলা যখন উঠা ছাদে যাইতো সবাই যে পাথর না কি পড়ছে, তো দেখা যাইতো যে কিছুই নাই ছাদের উপরে, টোটালি ফাঁকা। আর এভাবে চলতে থাকলো। এরপরে আমার আমার কাজিনের ছোট বোন আর কি, সে যখন ওই বারান্দায় বসে পড়তো সন্ধ্যার পরে, তো হঠাৎ এরকম পড়তেছে, একদিন এরকম পড়তেছে, দেখতেছে যে পায়ের গোড়ালি থেকে শুধু পায়ের পাতা এইটুকু দুইটা পাশ তার সামনে থেকে হেঁটে গেল, বারান্দা দরজার সামনে থেকে, একেবারে সাদা। এটা দেখে সে চিৎকার দিয়ে ঘরের ভিতর দৌড় দিয়ে চলে আসছে, এবার বললো সবার কাছে আমি এটা দেখছি, এই সেই। তারপরে তার দাদি, আমার কাজিনের দাদি, তো একদিন দাদিকে অসুস্থ ছিল, তাকে নিয়ে ওয়াশরুমে বা বাথরুমে নিয়ে যেত। তো বাথরুমে নিয়ে গেছে একদিন রাত সন্ধ্যার দিকে। তো বাথরুমটা ছিল একটু অনেক উঁচুতে এবং সিঁড়ি দিয়ে উঠতে হতো। আর সেই বাথরুমের সিঁড়ি দিয়ে উঠে বাথরুমের দরজা বরাবর উঠলেই ওই রান্নাঘরের মানে ছাদটা আর ওই একেবারে সমান সমান, ওখানে দেখা যেত রান্নাঘরের ছাদে কি অবস্থা এরকম। তা আমার ওই কাজিন আর কি, কাজিনের ছোট বোন ওই দাদিকে নিয়ে বাথরুমে গেছে। তো বাথরুমে গিয়ে যেই না ছাদের দিকে তাকাইছে, ছাদের দিকে তাকানোর সাথে সাথে দেখতে পাইলো যে একেবারে মানে ভাল্লুক আকৃতির কিছু একটা, মানে সে তার বর্ণনা মতে এরকম যে ভাল্লুক আকৃতির কিছু একটা কালো একেবারে কি যেন বসে রয়েছে, ওইটা দেখে সে চিৎকার দিয়ে নেমে চলে আসছে, তার দাদিকে বাথরুমে রেখে সে ওইভাবে চলে আসছে। এইভাবে এই ঘটনা ঘটলো। পরে সবাই গেল, কিছুই দেখলো না। এবং ওই কোয়ার্টারের পাশে একটা খেজুর গাছ ছিল, অনেক বড় একটা খেজুর গাছ, অনেক মোটা এবং অনেক লম্বা। আর খেজুর গাছটাতে পুরো মানে সবুজ পাতায় ভরপুর ছিল, মানে এটা পুরানো ওই যে শৈবাল টাইপের এইটা কিছু একটা। তো ওই গাছটাতে প্রচুর খেজুর ছিল, বাট ওই গাছটা থেকে উঠতো না এত পরিমাণে। অনেকে সাপ দেখতো ওই গাছটাতে, যে গাছটাতে সাপ আছে। তো এক হুজুর আসছে, সে বাসা বন্ধক টন্ধক দেওয়ার জন্য সে বলে গেছিল যে এই যে খেজুর গাছটা, এই খেজুর গাছটা অনেক ঝামেলা আছে, আপনারা পারলে এই খেজুর গাছটা কেটে ফেলেন। তো তারা ওই খেজুর গাছটা কাটার জন্য ব্যবস্থা করলো, রেলওয়ে থেকে পারমিশন নিয়ে খালু ওই খেজুর গাছটা কাটার ব্যবস্থা করলো। তো যারা খেজুর গাছ কাটতে আসছে তারা ওই কুড়াল দিয়ে যখনই আঘাত করলো খেজুর গাছের নিচে, তখনই উপর থেকে পাথরের মতো ছোট ছোট টুকরা পড়লো এবং ওনারা ওই কুড়াল টুড়াল রেখে দৌড়াইলো। পরবর্তীতে আর এক গ্রুপ আনা হইলো, তারাও আসলো, তারাও ট্রাই করলো, বাট তখন তারাও পারলো না। দেখলো যে উপর থেকে অনেক বড় একটা সাপ ওই নিচের দিকে বেয়ে বেয়ে আসতেছে। মানে এইসব সিন মানে বাধা কোনো না কোনো ভাবে হচ্ছে। এইভাবে দেখে তারা ওখান থেকে চলে গেল। আর এরকম টুকটাক ঘটনা তো বাসায় ঘটতেই লাগলো। এইভাবে আর অভি দিন দিন আস্তে আস্তে রোগা হয়ে গেল এবং একটা পর্যায়ে বিভিন্ন ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো, কোনো চিকিৎসা হলো না। এবং কয়েকজন হুজুর যারা অনেক চেষ্টা করছে এবং তারা বলছে যে এটা অনেক বয়স্ক একটা জিন এবং এই জিনটা অনেক দিন ধরে ওর উপরে এগুলো করতেছে, আপনারা অনেক আগে যদি এটা বলতেন বা এর জন্য কিছু করার চেষ্টা করতেন হয়তো বা কিছু একটা হইতো, বাট এখন অনেক লেট হয়ে গেছে, এখন তেমন কিছু হওয়ার মতো নাই। তো এটা বলার পরে সে আর কি কিছু করার হয়নি ওইভাবেই। ওকে, আমাদের হাতে সময় খুবই কম, আমরা যাব লাস্ট আমাদের ঘটনায়। আপনার নামটা একটু প্লিজ বলবেন, তারপর আপনার ঘটনা শুনবো। হ্যালো লিসেনার্স, আমি লিটন।
আসছি নারায়ণগঞ্জ থেকে। আমি বর্তমানে কুমিল্লা পলিটেকনিকে পড়ি, 8ম সেমিস্টারে। ঘটনার শুরুতে আমি আমার একটা ফ্রেন্ডকে থ্যাঙ্ক জানাতে চাই। আমরা সরাসরি ঘটনায় যাব। ওকে, ঘটনাটা আসলে ব্ল্যাক ম্যাজিক নিয়ে। তো আমি কুমিল্লা পলিটেকনিকে যখন 4th সেমিস্টারে পড়ি, এর আগে একটা কথা বলি নেই, আমার এলাকায় একটা হুজুর আছে পরিচিত, উনি কবিরাজি করতো। তো উনি যখন কোনো কাজ করতো, ওনার একটা চোখের সমস্যা আছে, যার কারণে সবসময় আমাকে অথবা আমার বড় ভাইকে নিয়ে যেত। তো 4th সেমিস্টারে যখন পড়ি তখন উনি আমাকে ফোন দিল, আমি তখন কুমিল্লাতে, যে বলল বাড়িতে আসবি কবে? আমি বললাম যে এত তারিখে আসবো। তো যাই হোক গেলাম বাড়িতে, যাওয়ার পর বলতেছে যে এক জায়গায় যাবো, চল। তো গেলাম আমরা নরসিংদী। ওই জায়গায় যাওয়ার পর একটা রুগীর সাথে দেখা হলো, যেটা আমার চোখের সামনে দেখা। তো রুগীটার সমস্যা ছিল, ওকে ব্ল্যাক ম্যাজিক করানো হয়েছে। তো ওনার সমস্যাটা আমরা গিয়ে শুনছি যে যখন কিছু একটা ওনার কাছে আসতো, তখন ওনার মাথার চুল ছিঁড়া অবস্থা হয়ে যেত, হাতের রগ ফুলে যেত এবং চোখ বড় বড় হয়ে যেত। তো এত কিছু আমরা তার চোখে দেখি নাই। তো ওনাকে যখন নিয়ে আসছে, তখন আমাকে বলা হইলো যে হুজুরে পরা সরিষার তেল ছিল, তো ওনার কানের মধ্যে, নাকের মধ্যে দিয়া, কানের চাপ দিয়ে ধইরা, আমার কাজটা ছিল ওনার দোকানে আজান দেওয়া 2বার। তো যাই হোক আমি আমার কাজটা সম্পূর্ণ করে আমার জায়গায় আমি বসে রয়েছি। তো যখন জিনিসটা আসলো, ঠিক সেম জিনিস যেমন তারা বর্ণনা দিয়েছিল আমাদের কাছে, ঠিক ওই রকম অবস্থা হইতেছে। তো আমরা এগুলো দেখে সবসময় অভ্যস্ত, তাই ভয় তেমন কিছু পাই নাই। তো যাই হোক হুজুর ওই মানুষটার সাথে কথা বলতেছে যে তুই কি করিস, নাম কি, কেন আসিস। তো সবকিছু বলতেছে আমরা তো ইচ্ছা করে আসি না, আমাদেরকে আনতে বাধ্য করে একজন। তো বলতেছে তোরা কতজন? তো উনি বললো যে আমরা 2 জন। তারপর জিজ্ঞেস করলো যে কেন আসিস? বলে যে ওনার ছেলের বউ আমাদেরকে আনতে বাধ্য করে। তারপরে বলতেছে তোদেরকে কিভাবে বাধ্য করছে? ওদের এলাকায় একটা লোক মারা গিয়েছিল, তো উনি মৃত্যুর পর লাশটাকে কবরে নামাইয়া তারপর ওই লাশটা কবর থেকে ওঠানো হওয়ার পর ওই কবরের মাঝখান থেকে কিছু মাটি নিছে, লাশের কাফনের কিছু অংশ কাপড় নেওয়া হয়েছে, তারপর লাশের মাথার চুল নেওয়া হয়েছে, প্লাস যে রোগী ভিকটিম তার মাথার চুল নিছে, হাতের নখ নিছে, প্লাস কাপড় নিয়ে একটা ব্ল্যাক ম্যাজিক করানো হয়েছে। তো করানোর কারণে যে জিনিসগুলো বারবার আসে তাদেরকে ছাড়াইতে পারতেছে না। তো অবশেষে অনেক করার পরে, অনেক মিনতি করার পরে ওকে কিছু দিছে যে কাজগুলো করলে অথবা আমাকে এই কিছু দিলে আমি চলে যাবো, আর আসবো না। তারপর হুজুর ওনাকে এই সবকিছুই এগুলো মাইনে নিল। তারপর বাস ওর সাথে কথা শেষ, তখন ও চলে গেল। তারপর যে রোগী, ওনার কাছে জিজ্ঞেস করা হলো তখন আপনি কোথায় ছিলেন? আমি তো কিছুই জানি না, যে আমি তো ওখানে বসিয়েছিলাম। তো যাই হোক উনি তারপর মোটামুটি সুস্থ। তারপর আমরা বলছিলাম যে যদি পরবর্তীতে কোনো সমস্যা হয় তাহলে আমাদেরকে জানাবেন। তো তারপরে আর কোনো মেসেজ আসে নাই। আশা করি এখন উনি সুস্থ আছে। এই ছিল আমার ঘটনা। থ্যাংক ইউ রাসেল ভাই। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আমি দেখতে পাচ্ছি আমাদের এখানে বাটারফ্লাই আমাদের লিখেছেন এবং আমাদের সঙ্গে আছেন। তিনি ভয় পাচ্ছেন না তাই তিনি লিখেছেন এবং আমাদেরকে লিখেছেন দেখতে পাচ্ছি। আচ্ছা, কোনো একজন ভয় পাচ্ছেন না সেটা তিনি জানিয়েছেন। নিঝুম রাতের তারা আমাদের সঙ্গে আছেন খুলনা থেকে এবং না তিনি বলছেন যে খুলনা থেকে মোহাম্মদ মোতালেব, এমডি রাজু আমাদের সঙ্গে আছেন, আবির হুসাইন রবিন আমাদের সঙ্গে আছেন এবং আমাদের সঙ্গে, এবং তিনি বলছেন যে আজকে খুবই ভয় লাগছে। দেওয়ান শরণ আছেন এবং শেষ পর্যন্ত আছেন আজকে আমাদের সঙ্গে আছেন তারেক, এমডি তারেক, আব্দুল্লাল কাফি আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এমটিবি ভুঁইয়া এবং সৌদি আরব থেকে তিনি শুনছেন। সিঙ্গাপুর থেকে একজন শুনছেন, আমি নামটা ভুলে গেলাম, তিনিও লিখেছিলেন আমাদেরকে। এমডি মনির আমাদের সঙ্গে আছেন এবং তিনি বলছেন এখনো কনফিউজড, আমি কি রিয়েল পেজ কিনা। আপনারা গল্প নিয়ে কনফিউজড, যে সমস্ত ঘটনা এগুলো সত্যি না মিথ্যা নিয়ে কনফিউজড, পেজ নিয়ে কনফিউজড। একটা পেজ, যে পেজটার আমি লিঙ্কটা বলবো, সেই লিঙ্ক বসানোর পরে কনফিউশনে তো কিছু থাকে না, কারণ আপনি আর অন্য কোনো পেজে যে লিঙ্ক ল্যান্ড করবেন না। আপনাকে যে লিঙ্কটা দেওয়া হয়েছে সেই লিঙ্ক অনুযায়ী গেলে আপনি সেই পেজেই ল্যান্ড করবেন। সো কনফিউশনের মানে এটা একটা বুঝছেন তো, যে এটা মানে যে কেউ
অনেক বিষয় নিয়ে কনফিউজ থাকেন। আচ্ছা, আরহান আতিক রহমান আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন তৌফিক হুসাইন, এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি বাবু শরীফ, আমাদের সঙ্গে আছেন এমডি লিমন আহমেদ, এছাড়াও আবির হোসাইন আমাদের সঙ্গে আছেন, এবং তিনি বলছেন যে কবরস্থানের গার্ডদের নিয়ে একটা এপিসোড করলে কেমন হয়। আপনি যদি কিছু গার্ড আমাদের এখানে যদি সাজেস্ট করেন, আপনি যদি পাঠায় দেন বা আপনি যদি তাদের ঘটনা নিয়ে আসেন, তাহলে ডেফিনেটলি আমরা তাদেরকে একটা এপিসোড করবো। উই হ্যাভ নো প্রবলেম। আই নিড ইউর হেল্প আবির হোসাইন। আই হোপ যে ইউ উইল গেট ব্যাক টু মি, অ্যান্ড আমি আশা করছি যে একটা এপিসোড আমরা এরকম করে ফেলবো। সৌরভ হোসেন আতিক আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও দেওয়ান শরণ, পায়েল আহমেদ অ্যাপ দিয়ে শুনছেন, সিলেট থেকে শুনছেন সৌরভ বিশ্বাস, এছাড়াও আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি অধরা ইসলাম এবং আনসারি আহমেদ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন অয়ন জোভান, মোহাম্মদ শফিউল ইসলাম হৃদয় আমাদের সঙ্গে আছেন, নোয়াখালী থেকে শুনছেন তিনি। এছাড়াও আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি নাইমুর রহমান দুর্জয়, যশোর গাজীপুরটা কোথায় সেটা তিনি জিজ্ঞেস করেছেন। এটা ভাই একটু ম্যাপ দেখে জিজ্ঞেস করলে তো হয়, আপনি তো অনলাইনে আছেন। আমাদের এখন আমি যদি আপনাকে জিজ্ঞেস করি তা এখান থেকে ডানে এখান থেকে বামে, ব্যাপারটা খুব ভালো হবে বলে মনে হয় না। সো আমার মনে হয় যে আপনি নিজে দেখে নিতে পারলে সেটা ভালো। ব্রেকআপ আমাদের সঙ্গে ডট ডট আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি পদ্মা নদীর মাঝি পায়েল আহমেদ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আরো অনেকেই আছেন যারা এই মুহূর্তে আমাদেরকে শুনছেন। এছাড়াও আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি মেহেদি হাসান, আমাদের সঙ্গে আছেন রবিউল ইসলাম, ভূত এফএমের পেজ থেকে পড়ছি, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও রহমান বাবু, এছাড়াও উল্লাস আমাদের সঙ্গে আছেন এবং তিনি শুনছেন মিরপুর থেকে। আব্দুল্লাহ আল হেলাল আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি একে ঋতু, এছাড়াও সৈয়দ মোহাম্মদ সৈকত আমাদের সঙ্গে আছেন, নাবিল আছেন আমাদের সঙ্গে, রাজ আদনান তুর্য আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন এমডি আবির আহমেদ, শাহরিয়ার আবির আমাদের সঙ্গে আছেন, নীরব মির্জা আছেন আমাদের সঙ্গে, পলাশ মাহমুদ সুজন আছেন, পারভেজ তালুকদার আছেন আমাদের সঙ্গে, এমডি রেশাদ খান, মেহেদি হাসান, মিজানুর রহমান আছেন আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি মোহাম্মদ আবু রাহাম সোহান, MH আশিকুর রহমান স্মরণ সহ আরো অনেকে আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন গৌরীপুর কুমিল্লা থেকে শুনছেন সুবাইর আহমেদ অ্যাপ দিয়ে, জিল্লুর রহমান ঠাকুরগাঁও থেকে শুনছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও হামিম হুসাইন মন্ডল এবং তারা 7 জন একসাথে শুনছেন। জুম্মন আমাদের সঙ্গে আছেন, এমডি জুনায়েদ উজ্জ্বল আমাদের সঙ্গে আছেন, শাকিল আহমেদ আছেন, চাঁদের রাজকুমার আমাদের সঙ্গে আছেন, আসিফ ইকবাল আমাদের সঙ্গে আছেন, শাহরিয়ার ইমন আছেন, শরীফ আমাদের সঙ্গে আছেন, আরো অনেকেই আছেন। তো যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ পুরোটা সময় থাকার জন্য এবং পুরোটা সময় ধরে আমাদের ঘটনা উপভোগ করার জন্য। আমি একটা কথা জানিয়ে দিই, সেটা হচ্ছে আগামী এপিসোডটা আমাদের হবে একটা স্পেশাল এপিসোড, যে এপিসোডে আপনাদের অডিও ক্লিপগুলো আমরা শোনাবো এবং আমি ইমেইল পড়বো। এটাকে স্পেশাল এপিসোড এবং এই এপিসোড এর আগেও করেছি এবং আপনারা প্রচুর সাড়া দিয়েছেন বলে আবারও সেই এপিসোড নিয়ে ফিরে এসেছি। অবশ্যই আপনাদের অপেক্ষায় থাকবো, জানাবেন যে এপিসোডটা কেমন লাগে আপনাদের। এই ধরনের এপিসোড যদি লাগে তাহলে ভবিষ্যতে ভালো লাগে, তাহলে ভবিষ্যতে আরো বারবার করে করতে পারি আমরা। রিপিট করার কথা অনেকে বলেছেন, রিপিট করার ক্ষেত্রে কয়জন আসলে পুরনো ঘটনাগুলো শুনতে চান সেটা আমি জানতে চাই। সেটা নিয়েও আপনারা আমাদের ফেসবুকে লিখে জানাতে পারেন বা আমাকে ইনবক্স করতে পারেন যে আপনারা কয়েকজন কতজন আসলে চান যে আগের বেস্ট ঘটনা দিয়ে একটা এপিসোড আমরা বানাই। সেটা যদি চান তাহলে সেরকম আমরা করতে পারি, যা আপনি বলবেন তাই। আপাতত যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের ইমেল অ্যাড্রেসে জানাতে পারি আপনাকে। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhootfm@radiofurti.fm, which is bhtfm@radioforti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। আর যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে। আজকের মতো এখানেই শেষ করতে চাচ্ছি, কথা হবে আবারও আগামী শুক্রবার। সেই পর্যন্ত আচ্ছা, বিজ্ঞাপন আছে, বিজ্ঞাপনের পরে শেষ করি। আমাদের কিছু ইমেইলও আছে, সেই ইমেইলগুলো পড়া যাবে। আপাতত আপনারা আমাদের সঙ্গেই থাকুন। Bhoot FM, the night comes alive with Graminphone. Welcome back. The
নাইট কামস লাইভ উইথ গ্রামীণ ফোন শুনছেন সবসময় রেডিও ফুর্তি এফএম। আমি রাসেল আছি সাথে, আমার সাথে রয়েছে মাসুম, এবং আজকের অতিথিদের সমস্ত ঘটনা শোনানো শেষ হয়ে গেছে। আমরা মেসেজও পড়েছি বেশ কিছু, সুতরাং আজকে না হয় আমরা এখানে শেষ করি। এবং আমাদের সাথে অনেকেই লিখছেন, এবং অনেকেই লিখছেন, কেউ লিখেছে মানে সবাই বড় ঘটনা পছন্দ করেন যেটা বুঝলাম। যাই হোক, আগামী সপ্তাহে স্পেশাল এপিসোড শোনাবো। সেই পর্যন্ত সবাই আশা করছি আমাদের সঙ্গে থাকবেন। স্টে টিউনড রেডিও ফুর্তি এফএম। কথা